আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশনের যে শিক্ষার্থীরা তারা দেখা যায় যারা সফল হয়ে যায় তারা তো আলহামদুলিল্লাহ হয়ে যায়, কিন্তু যখনই কেউ একটা পরীক্ষায় তুলনামূলক আশানুরূপ রেজাল্ট হয় না, তারপরে তার ডিসিশন নেওয়াটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে কিভাবে সে ডিসিশনটা নেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি স্টুডেন্টরা যে বড় ভুলটা করে সেটা হচ্ছে সে তার স্ট্রং জায়গা কোনটা কোনটা উইক সেটা বুঝতে পারে না, সে চলে হচ্ছে সবাই যেভাবে চলে। তা আমি সবসময় বলি যে মেডিকেলের প্রিপারেশন নেওয়া যারা শিক্ষার্থী তাদের জন্য সবচেয়ে ভালো অপরচুনিটি কয়েকটা জায়গায় থাকে। নাম্বার ওয়ান যদি আমরা বলি একেবারে সবচেয়ে ভালো এক নাম্বার, তাহলে হচ্ছে তার জন্য এগ্রি, 2 নাম্বার হচ্ছে জিএসটি, 3 নাম্বার হচ্ছে জাহাঙ্গীরনগরের যে ডি ইউনিট আছে এইটা, হ্যাঁ তার সাথে ওই চিটাগাং ইউনিভার্সিটির যে পরীক্ষাটা থাকে সম্ভবত এ বা সি যে কোনো একটা ইউনিট, সেটার পরীক্ষা কিন্তু অনেকটা মেডিকেলের সাথে ম্যাচিং হয়। তো এই পরীক্ষাগুলো তার জন্য সবচেয়ে ভালো। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট যেটা ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান যে প্রথম থেকে সে পড়তে পারে ভালো, এ ইউনিট সেটা ভালো, তবে তার একটা জায়গায় ডিস্টার্ব হইতে পারে, সেটা হচ্ছে এ ইউনিটে কারো যদি মেইন সাবজেক্ট আবার ম্যাথ থাকে তখন তাকে ম্যাথ দাগাইতে হবে, মেডিকেলে তো ম্যাথ নাই, সেক্ষেত্রে তার একটা প্রবলেম। আরেকটা জায়গায় প্রবলেম হওয়ার সুযোগ আছে, সেটা হচ্ছে ফিজিক্সের যে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ কয়েকদিনে শেষ করে ফেলা যায়, 2-3 দিনেও শেষ করা যায়, কিন্তু ওইটা রিটেন টাইপের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর জন্য কিন্তু তার মানে হচ্ছে একটু হইলেও লম্বা টাইম লাগে। তার মানে আমরা যেটা ক্যালকুলেশন করে বুঝি, একটা স্টুডেন্টের প্রথমে আগে ডিসিশনটা নিয়ে ফেলা উচিত যে আসলে আমি কি করব। যখন ফর্ম ছাড়তেছে সবাই পরীক্ষা দিচ্ছে, আমিও ফর্ম নিয়ে পরীক্ষা দিচ্ছি, আসলে এটা খুব একটা ভালো ডিসিশন না, কারণ এইগুলোর ক্ষেত্রে যেটা হয় ওই অল্পের জন্য যে দেখা যায় মিস হয়ে যায়, অথচ আরেকটু টাইম পাইলে কিন্তু সে আরেকটু যদি রিভিশন দিতে পারতো, আরেকটু যদি প্রিপারেশন নিতে পারতো হয়ে যেত। তো এই কারণে আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্টের খেয়াল রাখা উচিত যে অ্যাডমিশন এবং এইচএসসি এই দুইটা সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম। তুমি সময়টা কতটা ইফেক্টিভ হইতে কাজে লাগাইতে পারো, এবং এখানে দ্রুত পড়া, দ্রুত রিভিশন দেওয়া এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে না, রেজাল্টের পরে অল্পের জন্য অনেকের মিস, তাহলে শুনতে কেমন লাগে অল্পের জন্য মিস হয়ে গেল। তাহলে এই যে চিন্তাটা, এটা থেকে মানে এই জিনিসটা আমি বারবার বলি যে দেখো যে সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশ আছে ওয়ান অফ দ্য হাইলি কম্পিটিটিভ কান্ট্রিজ রিগার্ডিং হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে একেবারে কম্পিটিটিভ কান্ট্রি, লোকজন প্রচুর, সবাই পড়তে চায়, ভালো জায়গায় যাইতে চায়। তো এই জায়গায় যদি আমরা ভালো করতে চাই, হ্যাঁ এই যে মার্জান মনি বলতে স্যার কালকে হচ্ছে যে একটা এক্সাম আছে, একটা পরে দেখে নিলে হবে না, অবশ্যই হবে, পরে দেখে নিলেও হবে। এই দেখো এক ক্লাস শেষ মানে একটা পরীক্ষা শেষ না হইতে আরেকটা পরীক্ষা চলে আসতেছে, কি করবো? তা পরীক্ষার সিস্টেমটা যদি গুচ্ছ ভিত্তিক হইতো, মেডিকেল স্টাইল যে এরকম হয় তাহলে খুব ভালো হইতো। তাই যে একটা পরীক্ষা শেষ করে আরেকটা, একটা শেষ হইতে আরেকটা, মানে একটা অন্যরকম কন্ডিশনের মধ্যে থাকতে হয়। যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এরপরে তোমাদের 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের পরীক্ষা আছে। তা আজকে আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার দেখবো এবং রিটেন যে আইটেমগুলো কীরকম আসতেছে সেটা নিয়ে আমরা হচ্ছে যে কোশ্চেন একটু দেখবো, এবং দ্রুত কালকে আগামীকাল আবার আছে 13 তারিখ, আর তারপরের দিন 14-15 তারিখ পরীক্ষা। তাছাড়া ঢাকা ইউনিভার্সিটির 36টা চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্ন থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি বলি, ম্যাথ নিয়ে তো আমরা বলবোই না, আর যদি ইংলিশ থাকে সেটা নিয়ে একটু বলবো। তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমার মনে হয় এখন তার প্রতি ঘন্টাতে 3টা চ্যাপ্টার রিভিশন করতে হবে। 3টা চ্যাপ্টার কীভাবে করতে পারে? একটা হতে পারে জুলজি বা বোটানির একটা চ্যাপ্টার, মানে বায়োলজি একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে ফিজিক্স। তারপরে প্রতি ঘন্টায় তার 3টা করে চ্যাপ্টার, প্রতি ঘন্টায় 3টা চ্যাপ্টার তাকে রিভাইজ করতে হবে। তাই রিভিশন তো তখন হয় যখন কেউ পড়ছে, এখন অনেকে আছে আমি পড়িই নেই, ফার্স্ট টাইম পড়া, ফার্স্ট টাইম রিভিশন, ওইটাই করা লাগবে পরীক্ষা দিতে যাইতে চাইলে। তো এই জন্য আমি বলি কি, মানে আমি সবসময় স্টুডেন্টদের আমি বলি যে দেখো যে ফিউচার কী হবে সেটা আমরা জানি, কারণ আমরা তো রেগুলার পড়াই, আমরা জানি যে ঘটনাটা কী হয়। এই জন্য আগের থেকে আমরা তোমাদেরকে বলি যে দেখো যে এই যে রাস্তাটা যে তুমি চলবা, এই রাস্তায় তোমাকে আগের থেকে রেডি থাকতে হবে যে কোন কোন পরীক্ষা দিবা। যে মেডিকেল পরীক্ষা দিবা, এরপরে তুমি কি দিতে চাও, যে ভাই এরপরে আমি জিএসটি দিব, কৃষি দিব, তাহলে ওকে ফাইন। মাঝখানে পরীক্ষা, যে ভাই মাঝখানে পরীক্ষা এমনি দিব, তো এমনি দিতে পারো, কিন্তু আসলে আলটিমেটলি এমনি দিয়ে খুব একটা লাভ হয় না, একটু পড়া হইলে হয়, কিন্তু অল্পের জন্য তুমি দেখবা যে একটু খোঁচর মোচর হয়ে যায়। কারণ আমরা জানি তো এই অ্যাডমিশন টেস্টগুলো এত কম্পিটিটিভ, 0.25 জনের সিরিয়াল কম বেশি হয়ে যায়, তোমার 1 নাম্বার মানে হিউজ নাম্বার হয়ে যায়, 3 নাম্বার 4 নাম্বার মানে তুমি দেখবা যে কোনো অবস্থা নেই, মানে কম্পিটিশন তো হাই। এই জন্য তোমাকে আগের থেকে রেডি হইতে হবে, এটা আমি বারবার বলতেছি। আগের থেকে রেডি মানে হচ্ছে যেমন এরপরে তোমার পরীক্ষা কি আছে, এই ঢাকা ইউনিভার্সিটি 15 তারিখ আছে, ঢাকা ইউনিভার্সিটি মাঝখানে 3 দিন আমি পড়াই দিচ্ছি যে ঠিক আছে, যে তোমার হচ্ছে যে মঞ্চ আছে দাও, ওকে ফাইন, কিন্তু সত্যিকার অর্থে তুমি একটা জায়গায় পরীক্ষা দিতে গেলে তোমার লম্বা টাইমকে একটু কাজে লাগাইতে হবে। যেমন তুমি এরপরে যে এগ্রিকালচারের পরীক্ষাটা আছে, ওইখানে কিন্তু মাঝখানে একেবারে 40-45 দিনের একটা টাইম পাবা, জিএসটি তো আরো বেশি পাবা। ওই পরীক্ষাগুলোকে ফোকাস, কিন্তু তোমাদের সমস্যা যখন যেটা
যখন দেখা যায় পরীক্ষার মাঝখানে একটু টাইম আছে 40 দিন 50 দিন, একটু রিল্যাক্স করি, তাইলে ভাই হবে না। এটা একদম ক্লিয়ার কাট কথা। রিল্যাক্স করে তুমি গভর্নমেন্ট জায়গায় চান্স পেতে গেলে মুশকিল, মানে একটু তো পড়াশোনার মধ্যে থাকতে হবে। রিল্যাক্স বলতে আমি বুঝাচ্ছি, রিল্যাক্স বলতে অনেকে কয় ভাই তাহলে মানে কি 24 ঘন্টা পড়বো? নো, অন্তত দিনে 8-10 ঘন্টা তো পড়ার মধ্যে থাকতে হবে। রেগুলার পরীক্ষা দেওয়া, রেগুলার রিভিশন, এই কাজগুলো করতে হবে। এগুলো যদি করতে পারো ইনশাআল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে। তা আমরা আজকে একটু খাতা কলম নিয়ে ঘড়ি ধরবো, ঘড়ি ধরে দেখবো যে আমাদের টার্গেট থাকবে যে একটা চ্যাপ্টার আমরা লাইভে যদি পড়াই ইনশাআল্লাহ 15 থেকে 20 মিনিটে একটা চ্যাপ্টার আমরা পড়বো, 15 থেকে 20 মিনিট। তাহলে আমরা দেখবো যে এই জিনিসটা পসিবল কিনা। ঠিক আছে, ওকে, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি আমরা কি রয়েছে। আচ্ছা, এটা আমরা রিটেন অংশটা পরে দেখবো। আগে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা চ্যাপ্টার দেখবো। আচ্ছা, ইয়াটা আছে না, কি বলে এটার নাম, আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্ত্ব, ওই চ্যাপ্টারটা দেন তো, এখানে আমি একটু পড়াবো। তাহলে আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্ত্ব, এটার আগে আমি হচ্ছে এমসিকিউ অ্যানালাইসিসটা দেখাবো। ঠিক আছে, তারপরে আমি হচ্ছে যে রিটেনের যে বিগত 4 বছরের রিটেনে কি কি প্রশ্ন আসছে সবগুলো আমরা দেখবো। কিন্তু আসলে তোমার টাইম তো কম, তুমি যে একটা জিনিস তুমি পারবা এটা আমি জানি, কিন্তু তোমার টাইম কই? তোমার রিভিশন দেওয়া, ওগুলো একটু প্র্যাকটিস করে যাওয়া, একটু হচ্ছে বারবার হচ্ছে যে কোথায় একটু ভুল হইলো, এটা যে একটা জিনিস করতে গেলে, ধরো যে তুমি তোমার কাছে হচ্ছে তুমি খুব ভালো আইসক্রিম বানাবা বা দই বানাবা, গরুর খাঁটি দুধ আছে, গরম দিছো, ইয়া করছো, কিন্তু আমাকে কই যে ভাই 5 মিনিটে দইটা বানাতে হয়, ভাই এটা কেমন করে হয়? একটা টাইম দেওয়া লাগবে তো। তা তোমাদের হচ্ছে অ্যাডমিশনের সময় এই টাইমগুলো থাকে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা খুবই ডেঞ্জারাস। তাই এই জন্য আমার যেটা মনে হয় যে আসলে এই সময়টার গুরুত্ব বোঝা। তো যাই হোক, তোমরা অ্যাডমিশন দেওয়াটাও এটা একটা এক্সপিরিয়েন্স একদিক দিয়ে। অনেকে কয় যে হ্যাঁ একটা এক্সপিরিয়েন্স হইলো, এবং এটা থেকে তুমি বুঝতে পারবা যে চান্স না পাইলে কেমন খারাপ লাগে, এটাও একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। আশেপাশে সবাই কিরকম করে দেখে, হ্যাঁ মনে হয় যে একটা অদ্ভুত প্রাণী, অদ্ভুত জন্তু, এরকম মনে হয় না? হ্যাঁ, মানে বের হওয়া মুশকিল, কথা বলা মুশকিল হয়ে যায়, কারণ স্টুডেন্টরা শেয়ার করে এই জিনিসগুলো, তো এগুলো আমরা জানি। এই জন্য আমি তোমাকে যেটা বলবো, হ্যাঁ আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকালকে আমরা ক্লাসটা একটু আর্লি নেব। কালকে অনেকগুলো চ্যাপ্টার আজকে আগে পড়াই। তা আমি যে জিনিসটা বলছি যে ইনশাল্লাহ তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত পরীক্ষা, ওকে ফাইন, এর পরের পরীক্ষা তোমার ডেন্টাল। এই মাঝখানের যে ঢাকা ইউনিভার্সিটি 15 তারিখ পরীক্ষা দিয়ে এসে 15 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত খুব ভালো করে পড়ো। আমি কিন্তু তোমাদের প্রথম থেকে বলতেছি, আমাদের দিক থেকে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তোমার যদি নিজের ভিতরে যদি হচ্ছে যে রেগুলারিটি মেনটেন করার ওই আগ্রহটা, ওই একাগ্রতাটা না থাকে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তা এই জিনিস হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, যে ডেন্টালে যাদের হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তা তো খুবই ভালো। ডেন্টালের পরে চিটাং ইউনিভার্সিটির পরীক্ষাটা আছে, সেটা দিলা। দেওয়ার পরে যদি দেখো যে না হয় নাই, তাহলে এরপরে পরীক্ষা কখন তোমার হচ্ছে এগ্রি, তারপরে হচ্ছে জিএসটি। মাঝখানের টাইমটা ঈদের দিনও পড়তে হবে, মানে যদি তোমার লজ্জা থাকে আর কি। আর যদি লজ্জা না থাকে যে না, মানে আমি আবার পড়াশোনা না পারাটা লজ্জা পাই না, কিন্তু কথা হলো যে ঠিক আছে তুমি চেষ্টা করছো, হয়নি, ওকে ফাইন, কিন্তু চেষ্টা করো নাই, তাহলে তোমার একেবারে খুব খারাপ। চেষ্টা করার পরে যে রেজাল্ট হোক, ওকে ফাইন, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তা আমরা ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব যে আল্লাহর রহমতে যে হচ্ছে যে এরপরে যাতে তোমাদের যাতে এই জিনিসটা যাতে না হয় যে পরীক্ষা একটা মিস। আমরা কিন্তু আমাদের নতুন যে মনিটরিং টিম আসতেছে, এইটার কিন্তু মূল কাজই হবে, এই ফার্স্ট পেপারটা দিচ্ছেন আপনি? আসলে আপনার দেখি এটা তো আমার মনে হচ্ছে সব সেকেন্ড পেপার, নাকি আমারই ভুল হয়েছে? আচ্ছা, ফার্স্ট পেপারে যে না ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সবগুলো অধ্যায় রেডি হয়ে গেছে, সবগুলো অধ্যায় আমরা পড়াই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি আমরা 15 মিনিটে একটা চ্যাপ্টার, আমরা 15 থেকে 20 মিনিটে একটা চ্যাপ্টার পড়তে পারি কিনা। এই যে আচ্ছা, পানি ভর্তি একটু বিকারের মধ্যে এক টুকরা বরফ ভাসমান রয়েছে। বরফ গলার পর পানির লেভেল হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। দেখো খাতা কলম নিয়ে ফেলো। পানি ভর্তি একটা বিকার, তাহলে আমরা একটু একটা চিত্র খুব সহজভাবে একটু দেখি। এটা পানি ভর্তি একটা বিকার, ওকে ফাইন। এক টুকরা বরফ ভাসমান আছে, বরফ ভাসমান আছে। বরফ গলার পর পানির লেভেল কি করবে? আচ্ছা শোনো, আর্কিমিডিসের নীতিটা জানো তো? একটা বস্তু যখন ভেসে থাকে তখন সে কিভাবে ভাসে? সে ওই পরিমাণ পানি সরায় যে পরিমাণ পানির উপরে তার হচ্ছে যে ওই যে ওজনটা সমানুপাতিক হয়। ঠিক আছে, কোনো বস্তু জানো তো আর্কিমিডিসের নীতিটা? তার মানে হচ্ছে পানি ভর্তি একটা বিকারের মধ্যে এক টুকরা বরফ ভাসমান হচ্ছে, বরফ গলার পর পানির লেভেল একই থাকবে। কেন? কারণ বরফ যখন গলে যাবে, গলে যাওয়ার পরে তো ওই যে জায়গাটা সে দখল করছিল
পানি ভাসার জন্য সে যে পরিমাণ পানিটা সরাইছে, যখন গোটাল বরফটা গলে পানি হয়ে যাবে তখন সে আবার ওই আগের অবস্থায় চলে আসবে। তার মানে পুরাটাই সমান সমান থাকবে, ঠিক আছে? তার মানে রিমেইন সেম। ওকে, আমার মনে হয় বুঝতে পারছি আমি কি বলছি। আচ্ছা, এরপর আমরা দেখি একটা আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা। আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো দেখি। 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন। যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয় তবে পরিবর্তিত তাপমাত্রা কত? আচ্ছা, এটা আমি তোমাকে দুইভাবে করা শিখাবো। তুই পরীক্ষার হলে ফার্স্ট করার সিস্টেমটা দেখাবো আর একটু টেকনিক্যালটাও দেখাবো। খুব সহজ। খেয়াল রাখবে এখানে 3টা জিনিস কিন্তু আছে, যদি তুমি খেয়াল করো। নমুনার তাপমাত্রা T1 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস মানে 20 + 273, তার মানে এটাকে আমরা বলতে পারি 293। ওকে, চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়েছে, তার মানে হচ্ছে প্রথমের চাপটা P1 সমান যদি আমরা P ধরি এবং P2টা তাহলে আমাকে ধরতে হবে 2P। কেন? কারণ চাপ এবং আয়তন দ্বিগুণ, তাহলে চাপ দ্বিগুণ করছি। আয়তনের ক্ষেত্রে V1 সমান যদি আমি V ধরি তাহলে V2 সমান ধরতে হবে আমাকে 2V, ঠিক আছে? তাহলে দেখো P1 P2 V1 V2 T1, তার মানে সূত্রটা যে কেউ বুঝতে পারছো যে ওই সমন্বিত সূত্রটা। তার মানে কি পরিবর্তিত তাপমাত্রা T2 = হোয়াট? ফর্মুলাটা কি হবে যে কেউ বললো? এটা তো খুবই সহজ। P1 V1 ভাগ T1 = হচ্ছে P2 V2 / T2। এখন সবগুলোর আমি মান বসাই দেবো। P1 এর মান কত আছে? P, ভেরিফাই। V1 এর মান কত আছে? V। T1 এর মান কত আছে? 293। ওকে। P2 এর মান কত আছে? P2 হচ্ছে 2P, ভেরি নাইস। V2 কত আছে? V2 হচ্ছে 2V। ওকে, নিচে T2 বের করতে হবে। দেখো এখানে P কেটে দিলাম, V কেটে দিলাম, 2 × 2 = 4, 4 গিয়ে 293 কে গুণ করলে কত হবে? T2 = হচ্ছে 4 × 293। তাহলে 4 × 293 মানে 300 যদি থাকতো 1200 হইতো, সেখান থেকে হচ্ছে 4 × 7 = 28। 4 × 7 = 28 গেলে হচ্ছে কত হচ্ছে? 3 × 4 = 12। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা মুখোমুখি করা যায়। 12 2 হাতে করে 1, 4 নং 36 আগে 37 7, তার মানে 4 2 8 3 11, 1172। এটা ডিগ্রি সেলসিয়াস। আর কি বলে ডিগ্রি সেলসিয়াস বলছে? এটা হচ্ছে ক্যালভিন। এখন এটাকে ডিগ্রি সেলসিয়াসে আনবো। তাহলে 1172 থেকে যদি আমি 273 বিয়োগ করি কত হবে? 3 আছে 12 হবে 9, 8 আছে 17 হবে 9, 3 আছে 11 হবে 8, 899 ডিগ্রি সেলসিয়াস। দেখো এরকম উত্তর কোথাও আছে নাকি? 20 80 900, তাহলে 900 ডিগ্রি সেলসিয়াস। এইটা হলো তোমার, যদি তুমি এইভাবে করতে চাও। কিন্তু এটা আমরা সহজভাবে করতে পারি। সেটা কি জানো? এত ক্যালকুলেশনের দরকার নেই, মুখে মুখে করা যায়। কিরকম তুমি লক্ষ্য করো, এইখানে তোমার বলছে যে চাপ এবং আয়তন দ্বিগুণ, তার মানে এইটাও 2 গুণ, আয়তনটা 2 গুণ, 2 2 4। এর সাথে তুমি খেয়াল করো এখানে তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 20 + 273, তার মানে হচ্ছে 293। তাহলে এটা সে 293 গুণ করো, তাহলে 4 আর 293 মানে হচ্ছে 1172 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে 1172 ক্যালভিন, এটা ডিগ্রি সেলসিয়াস জন্য বলছি। এটা হচ্ছে 899 ডিগ্রি সেলসিয়াস বা 900 ডিগ্রি। তার মানে এটা সরাসরি তুমি করতে পারো। হ্যাঁ, ক্লিয়ার? মাথায় আসছে আমি কি বলছি? ওকে ফাইন। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমার সাথে জানা মতো আমার সাথে কেউ কখনো বেয়াদবি করে নাই, যেটা সত্যি কথা। কেউ যদি এটা বলে যে বেয়াদবি মোটেই না, আমার জানা মতো আমার সাথে কখনো কেউ আমি দেখি না এরকম বেয়াদবি করছে। অতএব যারা বলতেছে বেয়াদবি করছে মোটেই এরকম মনে হয় না, ঠিক আছে? তাহলে তো আমি মনে রাখতাম যে বেয়াদবি করছে, এরকম কারোর সত্যি নাই, থাকলে তো আমি বলবো। অতএব এই জন্য এটা নিয়ে কোনো অরিঢোয়ারি কিছু নেই। আচ্ছা, নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুব চাপে দ্বিগুণ করা হলো, তার মানে আয়তনটা দ্বিগুণ করা হয়েছে। ওকে ফাইন। যদি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা এত হয় তবে চূড়ান্ত তাপমাত্রা। আচ্ছা, মানেটা কি? বলছে যে আয়তন দ্বিগুণ, তার মানে V1 সমান যদি আমি V ধরি তাহলে V2 সমান হচ্ছে 2V। এখন বলছে প্রাথমিক তাপমাত্রা T1 সমান আমরা 13 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 13 + 273 মানে কত হবে? 286 ডিগ্রি সেলসিয়াস। আর কি ক্যালভিন। এখন তা বলছে চূড়ান্ত তাপমাত্রা T2 = হোয়াট? তার মানে আমরা কি জানি? V1 / V2 = T1 / T2। তাহলে এখানে V1 এর মান বসা ফলে মাথায় ঢুকতেছে? খুবই সহজ না? আচ্ছা, তাহলে V1 সমান কি আমরা জানি? V1 সমান V, V2 সমান হচ্ছে 2V, T1 সমান কত বলো তো? T1 সমান হচ্ছে 286, T2 বের করতে হবে। তাহলে VV কাটলাম, T2 সমান হচ্ছে 286 × 2, তার মানে 6 2 12, 2 হাতে করে 1, 8 2 16, 1 17, 7 হাতে করে হচ্ছে কত? 1 2 3 4 572। এটা ক্যালভিন। এটা ডিগ্রি সেলসিয়াস করলে ওইখান থেকে 273 বিয়োগ করলে কত হবে? যে কেউ বলবে 299 ডিগ্রি সেলসিয়াস। মাথায় ঢুকছে আমি কি বলছি? হ্যাঁ, ওকে, ক্লিয়ার তো হয়েছে আমার মনে হয়। ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। ওকে ফাইন।
আচ্ছা এইবার দেখো সমচাপে, তার মানে চাপ হচ্ছে একই। আচ্ছা 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে এটা হচ্ছে T1, 17 প্লাস হচ্ছে 273 কেলভিন। ফাইন। 2 লিটার আয়তন, এটা হচ্ছে V1 সমান 2 লিটার। 3 লিটার করার জন্য তার মানে V2 ইকুয়াল হচ্ছে 3 লিটার। তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? আচ্ছা শোনো, এই টাইপের অঙ্কগুলো একটু খেয়াল করবো, আমি যেটা বলি খুব ইম্পর্টেন্ট। নতুন সমস্ত কোর্স 15 তারিখে ইনশাল্লাহ আমরা লঞ্চ করবো। আজকে 12, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা হয়ে গেলে সমস্ত কোর্স চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা আগে দেখো, আগে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। তোমাকে কিন্তু বলে না যে তাপমাত্রা কত, বলছে তাপমাত্রা কত বৃদ্ধি। এই ভাষাটা একটু খেয়াল করবা, এটা অনেক স্টুডেন্ট সব করে কিন্তু পরীক্ষার হলে যে ডিস্টার্ব করে এই ছোট্ট একটা জিনিসের জন্য। ও বলছে তাপমাত্রা কত হবে, তাইলে একরকম উত্তর, তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে আরেক রকম। আচ্ছা এটা প্রশ্নটা কিভাবে হবে দেখো তো, V1 V2 T1, তাহলে আমাকে আগে T2 টা আমি বের করবো। তাহলে কিভাবে করবা? যে কেউ বলবো এটা তো খুবই সহজ, V1 ভাগ V2 ইকুয়াল হচ্ছে T1 ভাগ T2। তাহলে এখানে V1 সমান কত, যে কেউ বলবো এটা হচ্ছে 2, V2 সমান কত আছে দেখো তো 3, T1 সমান কত আছে 273 আর 17 290, T2 বের করতে হবে। এই তো 2 দিয়ে 3 কে কাটলে কত হবে 1.5, তাহলে T2 সমান হচ্ছে 1.5 গুণন 290। আচ্ছা আমি তো একটা জিনিস বলি, পরীক্ষার হলে অনেকে ওই যে এই টাইপের হিসাবগুলো মুখে মুখে করতে পারে না, তার জন্য একটা বুদ্ধি শিখাই দিই যাতে পারো। 290কে যদি 1.5 দিয়ে গুণ করো, কিভাবে করবো? 290 সাথে 1 গুণ করলে কত 290, তাহলে 290 প্লাস 0.5 মানে 290 এর অর্ধেক কত 145। এটা তো জানো 145 আর 145 যোগ করলে 290, তাহলে এই দুইটা যোগ করলে কত হবে 5, 9 4 13, 3 হাতে করে 1, 2 1 3 1 4, 435 কেলভিন। এখানে উত্তরগুলো সাধারণত ডিগ্রি সেলসিয়াসে থাকে, তাহলে 435 থেকে তুমি বিয়োগ করবা হচ্ছে কত 273, করলে কত হবে 3 আছে 5 হবে 2, 3 আছে 5 হবে 2 হলে, আর 7 আছে 13 হবে 6 হলে, 3 আছে 4 হবে 162 কেলভিন। মাইন্ড ইট, তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে এটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। যে এখানে কিন্তু তোমার বলছে যে তাপমাত্রা কত বৃদ্ধি, তার মানে এই যে সরি 162 কেলভিন, কেন মাথা গেছে, 162 ডিগ্রি যে সেলসিয়াস আছে এটা কিন্তু হচ্ছে T2, বলছে বৃদ্ধি, তার মানে আগের তাপমাত্রা বিয়োগ করবো, তাহলে 162 থেকে 17 বিয়োগ করবো আমি, 162 বিয়োগ 17, তাহলে 7 আছে 12 হবে 2 হলে, সরি 5 হলে, আর হচ্ছে 2 আছে 6 হবে 4 হলে 145। এরকম কিছু আছে কি দেখি 145, দাঁড়াও দেখি আমি কি ঠিকভাবে করলাম। 435 থেকে এখান থেকে আমরা কত বিয়োগ করলাম, 162 থেকে 145। একটা উত্তরও ঠিক নেই, এখানে যে উত্তরগুলো আমরা দেখছি এখানে একটাও ঠিক নাই। মূলত এটা 162 ডিগ্রি সেলসিয়াস হতে যদি তাপমাত্রা কত হবে দেখছো পোস্টের মধ্যে, আর ঢাকা ইউনিভার্সিটি তো বিখ্যাত, এরা পোস্ট অনেক সময় উত্তর এরকম এই সিউরিটি নাকি 12-13টা উত্তর খোঁজর মোচর করে রাখছে। তো এইটা মূলত কত বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হলে এটা হওয়া উচিত 100 কত হইল রে 45 ডিগ্রি সেলসিয়াস, আজ বলে কত হবে তাহলে 162 ডিগ্রি সেলসিয়াস, তাছাড়া অন্য একটা হচ্ছে না। আমরা ক্যালকুলেশন করে, বুঝতে পারছো তো, কোনো মানে মুখস্থর কিছু নাই, টোটাল জিনিসটা হচ্ছে পিওর ক্যালকুলেশন তুমি দেখো তাহলে জিনিসটা আমার মনে হয় বুঝতে পারবা। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা এরপরে দেখি, কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসা একটি বুদবুদের আয়তন 5 গুণ হয়, বায়ুমণ্ডলের চাপ এবং পানির ঘনত্ব যথাক্রমে এত, এটা মানে 10 to the power 5 ক্রস 10, আচ্ছা 10 to the 3 কেজি। হ্রদের গভীরতা কত? আচ্ছা এই টাইপের প্রশ্ন যখন বলবে আমরা খুবই সহজ জানি এটা কিভাবে করে। তোমার বলছে যে আয়তন 5 গুণ হয়, খেয়াল করো এখানে আয়তন দিয়ে বলছে না, এবং তোমাকে বের করতে বলছে গভীরতা, তাহলে গভীরতা মানে H, এটা সমান করবা কি জানো n-1 গুণন 10.2, এটা তোমরা জানো, এটা মেডিকেলের সময় আমরা শিখাইছি। তাহলে n মানে আয়তনে 5 গুণ হয়, তাহলে 5 বিয়োগ 1 গুণন হচ্ছে 10.2, তাহলে 5 থেকে 1 গেলে 4 গুণন হচ্ছে 10.2 মানে কত হবে 40.8, এরকম কিছু আছে দেখি তো 40, ভেরি ফাইন 40.8 মিটার। মাথায় আসছে তো আমি কি বলছি। আচ্ছা এইটা যদি এই আয়তন না দিয়ে যদি ধরো যে বলে যে ব্যাসার্ধ অথবা ব্যাস, এই দুইটার দিয়ে যদি যে কোনো একটা বলে যে ব্যাসার্ধ বা ব্যাস ধরো যে দ্বিগুণ হয় বা 3 গুণ হয়, তখন কিন্তু ফর্মুলাটা n-1 দিয়ে হবে না, তখন কি হবে জানো, এটা একটু শিখাই রাখো, খেয়াল রাখো, এটা জানো, এটা মেডিকেলে আমরা বলছি, তখন হবে n³ - 1 গুণন 200, আর কি বলে গুণন হচ্ছে 10.2 n³ - 1, তার মানে যদি তোমার এখানে ধরো যে বলছে তোমার যে ব্যাসার্ধ বা ব্যাস হচ্ছে তোমাকে বলছে দ্বিগুণ হয়েছে,
তখন এইটাকে তোমার কিউব করতে হবে, তার মানে 2k কিউব মাইনাস 1 গুণন 10.2, 2k কিউব করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 থেকে গেলে 7, 7 গুণন 10.1, মানে তখন উত্তরটা হওয়ার উচিত 71.4 এরকম কিছু আসবে। আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝতে পারছো, ঠিক আছে, ক্লিয়ার, ওকে, প্রত্যেকে ইনশাল্লাহ এটা মাথায় রাখবা, ওকে ফাইন। তাহলে এইটা বুদবুদের আয়তন, এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসে, আয়তন দিয়ে থাকলে n-1 গুণন 10.2, আর যদি ব্যাস বা ব্যাসার্ধ তাহলে n³ - 1 গুণন 10.2, এটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা দেখি কি রয়েছে। কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পায়। আচ্ছা, এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে করবো, দেখো খুব সহজ। সি সমান আমরা জানি √3RT/m, এখানে বলছে ক্যালভিন স্কেল বলতে এই যে টি, তার মানে সি সমান হতে √T, বলছে এটা 4 গুণ, তাহলে √T এর জায়গায় যদি 4 লিখি তাহলে কত হবে, 2 গুণ, তাহলে উত্তর হচ্ছে 2 গুণ। সি নাম্বার কিচ্ছু করতে হবে না, জাস্ট মুখে মুখে তুমি একটু হিসাব করলেই ইনশাআল্লাহ পারবা। আচ্ছা, 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেনের ভর যথাক্রমে 2 গ্রাম এবং 32 গ্রাম হলে, ওকে ফাইন, হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম, ভেরি নাইস, অক্সিজেনের ভর 32, এটা ঠিকই আছে। কোনো এক নির্দিষ্ট তাপমাত্রার অনুপাত হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবে অক্সিজেন অণুর মূল গড় বর্গবের মান কত হবে। আচ্ছা, এটা আমি তোমাকে একটা জিনিস বলি, এটা মূলত সি সমান আমরা জানি না √3RT/m, তো এখানে সি এর জায়গায় যদি আমি একটা ধরি C1, তখন এটাকে M1 ধরতে হবে, একটা যদি ধরি C2 তাহলে এটাকে ধরতে হবে M2, তাহলে সূত্রটা কি হবে, C1/C2 ইকুয়াল √M2/M1। কেন, কারণ হচ্ছে সি এর সাথে এম এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে এইখানে কিন্তু ওইটা C1/C2 √M2/M1, তাহলে M2 মানে হচ্ছে অক্সিজেন, পরেরটা ওইটা কত 32, ওকে ফাইন, তাহলে আমরা রুট দিলাম, উপরে দিলাম 32, আর নিচে হাইড্রোজেন হচ্ছে প্রথমটা তো এই যে নিচে আছে M1, তাহলে এটা কত 2 দিয়ে যদি 32 কাটি 16:1, এটা উপরে রুট আছে, যেহেতু রুটকে 16 করলে কত হবে 4:1, তার মানে 4 গুণ হবে। দেখি এরকম কিছু আছে উত্তর, ভেরি ফাইন, 4 গুণ হবে, এর মান হবে 4 গুণ। ক্লিয়ার ইনশাআল্লাহ, বুঝতে পারছো তো, একদম সহজ না, খুবই সহজ। তার মানে সি সমান √3RT/m, এই ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, স্বাভাবিক তাপমাত্রা হবে হাইড্রোজেনের গড় মুক্ত পথ, এটা তথ্যমূলক প্রশ্ন, অনেক আগে আসতো এরকম, 10/7 মিটার, এটা জানো তোমরা, এটা কোনো অঙ্ক না। আচ্ছা, এরপরে কি রয়েছে আমরা দেখি, কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা ক্যালভিন স্কেলে দ্বিগুণ করা হলো, এই যে তাপমাত্রা ক্যালভিন স্কেলে দ্বিগুণ, অণুগুলো RMS, তার মানে সি সমান হয়েছে √3RT/m, তো এখানে তোমার যেটা হয়েছে ক্যালভিন স্কেলে দ্বিগুণ, তার মানে √T সমান √2 মানে কত 1.41 গুণ, তাহলে দেখো তো এরকম আছে উত্তর 4 to 1.41 হবে, একদমই ইজি। কিন্তু দেখো একটা পড়তে কিন্তু টাইম লাগে না। আচ্ছা, দেখি আরো কয়েকটা অঙ্ক বোধহয় আছে। আচ্ছা, এটার পরে যাই, একটি গ্যাস অণুর ব্যাস, আচ্ছা ব্যাস মানে, আচ্ছা এটা আমরা জানি যে তোমরা এই সূত্র জানো তো, ল্যামডা ইকুয়াল হচ্ছে 1/π²n, অনেকে আবার এই সূত্রটা এইভাবে লেখে π∑²n, হ্যাঁ, এইটাকে আমরা এই যে এ বা সিগমা যেটা, এটাকে আমরা ধরি হচ্ছে যে ব্যাস, আর ওই যে এন যেটা রয়েছে, এই যে এন হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, ঠিক না, ওকে ফাইন। তাহলে এখানে বলছে একটি গ্যাস অণুর ব্যাস, তাহলে এটা আমরা ধরলাম 2 × 10⁻10 মিটার, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, তার মানে এইটা হচ্ছে এন। আচ্ছা, গড় মুক্ত পথ কত। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব। আচ্ছা, আমরা এটা দেখি, ল্যামডা ইকুয়াল 1/π²n। আচ্ছা, এখন দেখো এটা আমি তোমাকে একটু ইয়াতে দেখাতে চাই, মানে এটাকে আমি তোমার একটু বোর্ডে একটু দেখাই, হ্যাঁ, যাতে করে মুখে মুখে যে অঙ্কগুলো আসে না অনেক সময়, যে অনেক সময় অনেকে যে ভাই এটা কিভাবে করবো, এটা তো মাথায় আসে না, মুখে মুখে যে অনেক সময় যে ক্যালকুলেশনগুলো করা যায় না, এইটা আমরা একটু দেখে নিই। ল্যামডা ইকুয়াল হচ্ছে 1/π²n, অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো পাই, এইটাই লেখা। আচ্ছা আচ্ছা, পাই বলতে আমরা জানি 3.14। আচ্ছা, দেখি আমরা এখানে ইয়াটা কি ছিল, মানটা কত ছিল আমরা এখনই দেখব। একটা হচ্ছে যে এই যে ব্যাস যেটা ছিল সেটা কত এবং প্রতি ঘন সেন্টিমিটারে কত, আমরা দেখি একটু। ব্যাস ছিল 2 × 10⁻10। আচ্ছা, এটা একটা দেখো, ব্যাস আছে 2 × 10⁻10 মিটার। আমি তোমার একটা জিনিস শিখাই দেই, যাতে অনেক সময় এটা ভুল হয়, তো এই জন্য তুমি খেয়াল রাখবে এখানে কিন্তু সবকিছু তোমার এককগুলো সেম করতে হবে, সেম করতে হবে। মানেটা কি সেটা আমি একটু ক্লিয়ার করে বুঝাই দিই, তাহলে তুমি এখনই বুঝতে পারবা যে ভাই আমি বুঝতে পারছি। ওকে, দেখো এইটা কিন্তু আছে তোমার হচ্ছে মিটারে, আর এইটা আছে কিন্তু সেন্টিমিটারে। এই জায়গাতে অনেকে ভুল করবে যে ভাইয়া মিটার সেন্টিমিটার দুইটা একই আনতে হবে, তার মানে কি
ওইটা প্রতি ঘন সেন্টিমিটার অনুসংখ্যা এইটা, তাহলে এইটাকে যদি মিটারকে যদি আমি সেন্টিমিটার করি তাহলে এটা কি হবে 2 × 10⁻8 সেন্টিমিটার, যাকে বলবো হ্যাঁ ভাইয়া ঠিক আছে, কারণ এই যে 1 মিটারে তো 100 সেন্টিমিটার, বুঝতে পারছো তো? আচ্ছা, আর অনুসংখ্যা এটা আছে, তাহলে 2 × 10⁻8, আর এটা হচ্ছে 3 × 10⁻19, 2 × 10⁻8। ওকে ফাইন, দেখি আমরা 2 × 10⁸। দেখি আমরা এটা মুখে মুখে ক্যালকুলেশন করা যায় কিনা। আর এন কত আছে, এনটা দেখি আরেকবার, দাঁড়াও আরেকবার একটু মানটা দেখে নেই, দেখেন তোমাকে শিখাই দিই জিনিসটা, তাহলে তোমার হচ্ছে পরীক্ষার হলের সময় যে ভয় পেয়ে যাও যে হবে 3 × 10⁻19, 3 × 10⁻19, দেখি আগে 3 × 10⁻19, এই তো? ওকে আচ্ছা, এখন এটাকে যখন তুমি মুখে মুখে করতে যাবা তখন তুমি এই যে দশমিকের পরের যে জিনিসগুলো আছে সেগুলো একটু আমরা বাদ দিব, বাদ দিয়ে অঙ্কটা করবো, দেখি যে হয় কিনা। তো কীভাবে করতে পারি, 3.14 জায়গায় শুধু 3 দিলাম। 2 × 10⁸ মানে কি, 2কে স্কোয়ার করলে 4, 10⁸ মানে 8কে 16 হবে না, 10⁻16। ওকে ফাইন, 3 × 10⁻19। আচ্ছা, এটা এরকম হইতে পারে না, 1 3 আর 4 গুণ করলে কত, 12, 12 আর 3 36 গুণন এখানে 10⁻ কত আছে 16, আর এখানে 10⁻19, ঠিক না? আচ্ছা আচ্ছা, না না এখানে আমাদের 10⁻8 ছিল না, দেখি আগে আমি, দেখছো এই একটা জায়গা থেকে আরেক জায়গায় গেলে না ব্রেন স্ক্যাটার্ড হয়ে যায়। দেখি আগে 10⁻8 ছিল, সরি 10⁻8 মানে 8 দুগুণে 10⁻16 মাইনাস হবে। আচ্ছা, তার মানে এইটা ছিল 10⁻8, তার মানে এটা 10⁻16, তাহলে 10⁻16 আর 10⁻19 মানে এটাকে আমরা বের করতে হবে 10⁻3। আচ্ছা, and 10⁻3 যদি হয় তার মানে এখন দেখি আমরা যে এখানে অপশনগুলো কি কি থাকতে পারে, এটা উত্তরের অপশনও আবার দেখতে হবে, একটু বুদ্ধি খাটাইতে হবে। তো অপশনগুলো কি কি আছে আমরা একটু দেখি। দেখো যে এখানে 10⁻3, 10⁻4, 10⁻5, 3 দিয়ে আসতেছে না, 3 × 10⁻5, 1.87 × 10⁻7। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে কি হইতে পারে। আচ্ছা, আমরা একটু এখানে যাই। দেখো এটা আমরা ইচ্ছা করলে এরকম করতে পারি না, দেখো তো উপরে যদি আমি 100 নেই, নিচে 36 গুণন 10⁻3 গুণন 100, মানে উপরে 100 দিলাম, নিচে 100, যাকে বলবো হ্যাঁ ভাই এটা তো করাই যায়, কারণ 100/100 মানে বুঝতেছো কাটাকাটিটা ইজি হবে, মানে একই হইলো তো। আচ্ছা, এটা কি কারণে করলাম দেখো, কারণটা হচ্ছে তুমি দেখো যে এমন একটা জিনিস ওইখানে উত্তরগুলো অপশনগুলো 1.873 এরকম আছে, তো 100কে যদি আমি 36 দিয়ে ভাগ করি কত হবে, যদি আমি 4 দিয়ে ভাগ করি উপরে একটা 25, 9 দিয়ে 25কে 3-র একটু কাছাকাছি না, তার মানে 3-র একটু কাছাকাছি, মনে কর 2.90 এরকম, মানে 3-র মতো গুণন এই 10⁻3 আর 100 মানে 10⁻5। তাহলে এরকম কোনো উত্তর আছে নাকি সেটা আমাকে দেখতে হবে, কারণ আমি যে 3.14 যে একটু কমাই দিছিলাম, তাহলে 3 × 10⁻5 এরকম কিছু আছে নাকি দেখি আগে, তাহলে বুঝতে পারবো। তাহলে 3 × 10⁻3 এটা হবে না, 3 × 10⁻4 হবে না, 3 × 10⁻5 সেন্টিমিটার এইটা হবে। ঠিক আছে, দেখো যে কাছাকাছি কিন্তু তুমি উত্তর বের করতে পারো যদি মাথা ঠান্ডা রেখে করো। আর এরকম ক্যালকুলেশনের অঙ্ক কিন্তু একটা দুইটা থাকবে, ওই তোমার যে প্রশ্নগুলো থাকবে সেখানে তুমি দেখবে যে একটা দুইটাতে এইরকম ক্যালকুলেশন, তাছাড়া সব মুখে মুখেই করতে পারবা। ঠিক আছে, ওকে। এরপরে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলো, ভেরি ফাইন, কেলভিন স্কেলে দ্বিগুণ, এটা তো আমরা করছি বোধহয় এরকম একটা প্রশ্ন। তাহলে অন্যগুলো RMS বেগ, তাহলে সি সমান হচ্ছে √3RT/m, তাহলে সি সমানুপাতিক √T, টি হচ্ছে কত, দ্বিগুণ হলে √2 মানে 1.41, এটা করছি আমরা 1.41। এইটা আবার পার্সেন্টেজও আসতে পারে, তখন 1.41কে 100 দিয়ে গুণ করলে 141%, ওটা থেকে 100% বিয়োগ করে 41% হয়, এই জিনিসটা খেয়াল রাখবো। আচ্ছা, দেখি আর কি আছে। আচ্ছা, এইটা অঙ্ক করলে আমাদের এই অধ্যায় হয়ে যাবে। আচ্ছা, 20 মিনিটের মতো আছে, আমরা কাছাকাছি দেখালাম তো ক্যালকুলেশন। এই জন্য একটি পাত্রে 27°C তাপমাত্রা, তার মানে টি সমান হচ্ছে 27°C, এগুলো হচ্ছে 27 + 273 কেলভিন। ওকে, হিলিয়াম গ্যাস আছে, ওকে ভেরি নাইস। হিলিয়ামের গড় গতিশক্তি কত? আচ্ছা, গড় গতিশক্তি মানে বুঝো তো, ই সমান হচ্ছে 3/2 kT। 3/2 মানে হচ্ছে, এটা হচ্ছে বলা যেতে পারে 1.5 kT। আচ্ছা, 1.5 গুণন কে মানে হচ্ছে 273 এর 27-এ কত হবে, 70, হ্যাঁ 300, ভেরি ফাইন, গুণন টি হচ্ছে 1.38 গুণন 10⁻23। আচ্ছা, এই টাইপের অঙ্ক যদি আসে তো মুখে মুখে কিভাবে করবা,
আচ্ছা ভাই এগুলো তো কিছুই বোঝা যাচ্ছে না, এগুলো কেমন করে রাখছে, কি যে হবে না হবে। আচ্ছা এটা আমরা একটু দেখি তো, যে মুখে মুখে মানে এইটা তোমার এখন এই অপশনগুলো তো কোনোটাই মিলতেছে না, না? যদি এটা আগে ঢাকা ইউনিভার্সিটি 11-12 যখন ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ ছিল, কিন্তু এগুলো কিন্তু মুখে মুখে মানে ক্যালকুলেশন করে আমি একটু দেখি যে করা যায় কিনা, আমরা একটু প্র্যাকটিস করি। 1.5 গুণন 300, 1.38 গুণন 10^23 না, 1.5 গুণন 300, 1.38 গুণন 10^23, ঠিক আছে তো? আচ্ছা দেখি 1.5 গুণন 300, মানে আমার মনে হয় যে পরীক্ষার হলে এই 1-2টা আবার চেঞ্জ হয়ে যেতে পারে না। 1.5 গুণন কত রে? 300 গুণন 1.38 গুণন 10^, কত? 23। তারপর দেখি আবার এগুলো খোঁচর মোচর তো, মানগুলো একটু দেখে নিতে হবে আমাদের। দেখে আমরা দেখি যে এগুলো মিলানো যায় কিনা, মানে মুখে মুখে। যদিও আগের 1.38 গুণন 10^23। আচ্ছা এর উত্তর অপশন আছে 6 দিয়ে আছে, 5.6 দিয়ে আছে, 1.9 দিয়ে আছে, আর 2 দিয়ে আছে। আচ্ছা এত কাছাকাছি দিয়ে রাখছে, আসলে এটা মুশকিলে, মানে ওই তখন ক্যালকুলেটর ব্যবহার ছিল তো, এটা মুখে করাটা এটা একটু খুব প্রবলেমেটিক হবে। তারপর আমরা একটু দেখি যে কোনো কিছু করা যায় নাকি, একটু দেখি আর কি একটু আমরা যে। কিন্তু ওই পরীক্ষার হলে তো টাইমটাও একটা ইম্পর্টেন্ট, যে আসলে ওই সময় মাথা ঠান্ডা রেখে যদি টাইম পাও শেষের দিকে এরকম জিনিসটা যদি টাইম পাও তাহলে যাবা, তা নাহলে তো। আচ্ছা দেখি আমরা কিভাবে করতে পারি মুখে মুখে। আমরা এটা 1.5-এ রাখি, গুণন হচ্ছে 300, 1.38টাকে 1.5 রাখি, গুণন 10^23, মানে কাছাকাছি মানগুলো নেই। তাহলে 1.5 উপরে, নিচে হচ্ছে 10, মানে 1.5-এর এটা করলাম, উপরে হচ্ছে 15 গুণন 10, মানে দশমিকটা উঠাই দিলাম, গুণন 300, গুণন আবার এটা 1.5 মানে 15/10, গুণন হচ্ছে 10^23। 10 দিয়ে 300-কে কাটলে কত? 30, 10 দিয়ে 30-কে কাটলে 3, তার মানে হচ্ছে 15 গুণন 3 গুণন 15 গুণন 10^23। ওকে, ওখানে মধ্যে 10^21 ছিল না? আচ্ছা এটা আমরা দেখি এখন এটা কত হইতে পারে। 15 গুণ করলে কত? 15 225 গুণন 3 গুণন 10^23। বাবা, আচ্ছা 10 আচ্ছা দেখি তো 2 কাছাকাছি কিন্তু আসবে, মনে হচ্ছে পারা যাবে। কেন দেখো একটা বুদ্ধি মাথায় আসছে। এখন তুমি দেখো, আমি যদি এটা 10^21 ছিল না, এখানে যদি আমি এই 225 আমি যদি এরকম করি, ধরো যে জিনিসটা আমি সহজ করে বলি, এই 225 এখানে যদি আমি একটা দশমিক নেই, 2.25 গুণন 3 গুণন এইখানে কিন্তু তখন 10^23 যায় 10^21 হবে। কি বুঝতেছ আমার কথা? মাথায় ঢুকছে তো? মানে এটাকে এক কথা এই 100 মনে করো এখানে গুণ করলাম, নিচে 100 ভাগ করলাম, করে 100 দিয়ে 225 2.25, মানে এই যে এখানে দশমিকটা নিয়ে আসছি না, তখন এই যে এখানে তার মানে কি এই যে -23 থেকে 100 দিয়ে করলে 2টা শূন্য কমে গেলে -21 হবে। তাহলে 2.25কে যদি 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6.75 গুণন 10^21। আচ্ছা দেখি এরকম কাছাকাছি কিছু 6.75 গুণন 10^21, দেখি এরকম কিছু আছে কিনা আমরা একটু দেখবো। ঠিক আছে, তাহলে আমরা একটু একটা আইডিয়া পাবো যে এরকম কিছু থাকতে পারে কিনা। আচ্ছা 6.21 10^20, ভেরি নাইস। 5.6 এটা হবে না, 1.9 হবে না, 2, তার মানে এটা হবে 6.21 × 10^21। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, মুখে মুখে ক্যালকুলেশনগুলো কিভাবে করে, কি কঠিন কিছু মোটেই না, একটু বুদ্ধি কাজে লাগাইতে হবে। তবে পরীক্ষার হলে উপস্থিত এই জিনিসটা আসার জন্য রেগুলার প্র্যাকটিস করতে হয়, তাহলে তুমি মাথায় আনতে পারবে। তা না হলে এমনিতে হঠাৎ করে, আর সবার তো মানে ব্রেইনের অ্যাক্টিভিটি সেমভাবে কাজ করে, এটা আমি বুঝতে পারি। এই জন্য আমি বলি যে টিচারদের উচিত যে এমন প্রশ্ন দেওয়া যাতে করে এরকম প্রশ্ন 1-2টা, আবার এইটা করতে যা ডিস্টার্ব করে ফেলেন, একদম শেষে টাইম আছে যদি মিলাইতে পারো, আগে বায়োলজি সব দাগায় ফেলবা, যার ফার্স্ট সাবজেক্ট হিসেবে ম্যাথ ছিল সে অবশ্যই ইংলিশ দাগাবা, ইংলিশে তাড়াতাড়ি দাগায় ফেললা, ফিজিক্সের আগে যেগুলো মুখে মুখে করে ফেলা যায় সেগুলো করে ফেললাম, শেষে হয়তো এরকম 1-2টা প্রশ্ন বা 3টা ফেলা, তখন করবা, আগে আবার করিও না। খাবারের কিন্তু হিসাব আছে, আমরা তো হচ্ছে ভাত পাটি, সবাই আগে ভাত খায়া খুশি না, নিয়ম হচ্ছে ভাত সবচেয়ে শেষে খাইতে হয়। শেষে তুমি শুনলে ভাই কি করলেন, এটা ফির কথা হইলো, কিন্তু রিয়েলিটি হচ্ছে এইটা। মূর্খ আমরা, এই জন্য পাক ভারত উপমহাদেশের লোক না, বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এইটা হচ্ছে বাস্তবতা। তাহলে জিনিসটা বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এই অনুযায়ী ইনশাল্লাহ আমরা করতে পারি। তাহলে একটা অধ্যায় আমাদের মোটামুটি 23 মিনিটের মতো লাগছে, তার মধ্যে আমরা এরকম এই ক্যালকুলেশনগুলো করলাম, আলোচনা করলাম, এইটা ব্যাপার। এখন আমরা একটু তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আসছে সেটা আমি একটু দেখাতে চাই, হ্যাঁ, যে কি কি টাইপের কোশ্চেন্স ঢাকা ইউনিভার্সিটিতে আসতেছে। ওকে, এই যে যখনই তুমি যাবা দেখবা যে কোটা জানি আমি দেখতেছিলাম, দেখছো, মানে যখন যেটা খুঁজবা সেইটা বাদে সবগুলো পাবা। দুনিয়ার নিয়ম বোধহয় এটাই
মানে হচ্ছে কি জানি একটা কথা আছে না, যেটা চাই সেটা পাই না, যা পাই তা চাই না। তো এইটা হচ্ছে অবস্থা আর কি। যাই হোক, আমরা হচ্ছে এক এক করে যাই দ্রুত। আমরা দেখবো যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন্সগুলো কিভাবে আসে। আচ্ছা, আমরা দেখি যে, হ্যাঁ দেখি আগে সুন্দর করে করে। আচ্ছা দেখো, প্রশ্নগুলো তোমার আগে পড়ার ক্ষেত্রে দেখো, এই যে মানে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের যে অংশটা, আমি একটা জিনিস বলে রাখি, যাই পারো লিখে আসবা, কিন্তু ফাঁকা রেখে আসবা না। তুমি যদি এমসিকিউতে পাস করো, রিটেনে কাছাকাছি থাকলেও দেখা যায় এটা নাম্বার দিয়ে দেয়, কিন্তু ভালো করে লিখতে পারলে অবশ্যই ভালো। কিন্তু আমার মনে হয় যারা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেয়, তাদের একটা আইকিউ চলে আসে, হ্যাঁ, যে ইনশাল্লাহ স্যার যদি কোনো বছর কিছুদিন পড়ার পর মনে হয় যে সার্ভিস ভালো না এবং পড়া বাদ দেই, অন্য কোথাও পড়ে ভালো রেজাল্ট ভালো হওয়ার পর তারা যদি তাদের স্টুডেন্ট কাউন্ট করে, তবে সে পুরস্কার কি গ্রহণ করা উচিত? আমার মতে উচিত না, তবু আপনার মতামতটা একটু শুনতে চাই। পুরস্কার নেওয়া উচিত, পুরস্কারটা হচ্ছে গ্রহণ করা উচিত, এবং তার স্টুডেন্টের ওই সাহস কি আছে, সে বলতে পারবে যে সবচেয়ে ভালো সার্ভিসটা সে ওইখানে না পেয়ে অন্য কোথাও পেয়েছে, এটা তো সে কইতে পারবেন। এইটাই হচ্ছে সমস্যা। পুরস্কার নেওয়া বা ইয়াতে কোনো সমস্যা নেই, দিতে চাইছে নিছো, নেওয়া তো ঠিক না, এটা খুব ইমানদারি। কিন্তু নর্মালি ওদের, আমাকে স্টুডেন্টরা, আমাদের যে স্যার অনেক কোচিংয়ে আছে, ওই লেখায় নাকি থাকে যে আমাদের এখানে ভর্তির সময় নিয়ম, আমরা এরপরে তোমার ছবি টবি যে কোনো জিনিস ব্যবহার করতে পারি, এটা দিতে বাধ্য, এরকম বলে একটা স্টেটমেন্ট। যাই হোক, ওইলা কি একটা আমাকে, এই যে আমার ছোট তোমাদের আমার বন্ধু, নাম বলছি না, সে আমাকে একটা পাঠাইছে, ওই অফিসে পাঠাইছে, পাঠায় বলছে যে তোমাদের এটা ওই নাবিলকে একটু দিও না, আমার বন্ধু মানুষ, এই কয়েকদিন আগে। তা আমি দেখলাম যে কি এটার মধ্যে আছে। তা আমাকে অফিসে আমি বললাম কি, আমি জিনিসটা একটু দেখাতো। বললো স্যার এটা একটা স্যার ছবির হচ্ছে যে দিছে, কি এটা ছবির হচ্ছে লিঙ্ক। ছবির লিঙ্ক কি? ছবিটা দেখো দেখি, এই হিন্দি, তামিলনাড়ু বা মালায়ালাম না কি কি আছে না, এগুলোর মধ্যে হবে। কি এটা, কি ছবির নামটা আমার ঠিক একজাক্ট খেয়াল, আমি কইছি না আমার গান ছবির নাম খেয়াল থাকে না। তা ওইখানে ওটা আমি বললাম সামারি কি, মূল কথা কি কি। তা আমি ফ্রেন্ডকে ফোন দিলাম যে কি রে দোস্ত, ওইটা ছবি পাঠাইছিস কেন? কয় দোস্ত ওইটা হচ্ছে যে তুই যে কইস যে অনলাইনে পড়ানো সবচেয়ে ভালো, এরকম একটা ছবি বেরিয়েছে। আমি কি কইস? কয় হ্যাঁ। তা আমি বললাম যে কি থিমটা কি? থিম হচ্ছে যে নায়ক, আমি অত চিনিও না এরকম। তা বলছে যে সে হচ্ছে যে ওই যে কোচিং সেন্টারগুলো যে আছে, তারা হচ্ছে যে বিভিন্ন ওই বাছাই করা যারা রেজাল্ট করে, তাদের যে টাকা টুকা দিয়ে কিনে নেয়, নিয়ে বড় বিলবোর্ড সাজায়। আর ও হচ্ছে যে পড়ায়, ও তো কম টাকাতে পড়ায় বা ফ্রি পড়ায়, যাই হোক, তো ও পড়তে দিবে না, মারধর করে, এরকম ঘটনা। ছবির নাম আমার খেয়াল নেই, যাই হোক, এই জন্য বলতে পারছি না। তা আমি বললাম যে হ্যাঁ দোস্ত, অনলাইন তো আসলেই ভালো। কয়েছে দোস্ত তোর কথাই তো ঠিক, অনলাইনে তো আসলে, তো অনলাইনে নাকি হচ্ছে ভিডিও বানায় দিত, ওই ফিল্মটার মূল ব্যাপারটা তোমাকে বলতেছি। ওটা কি, হলের মধ্যে ওরা আবার পড়াইতেও নাকি দিবে না, এই জন্য হলের মধ্যে ভিসিডি বা সিবিআর কি কি আছে না, বিডিবি জানি না, টিভিডি না কি নাম, ওগুলো দিয়ে হচ্ছে তারা দেখতো। তা এই জিনিসটা, ব্যাপারটা হলো যে আসলে এই যে আমি তোমাদের বলি যে সবগুলো কোচিংয়ের নাম আমি বলে দিই, উদ্ভাস, রেটিনা, উন্মেষ, ওদের পেজে আছে না ক্লাস যায়, দেখলে তো বোঝা যায় ওরা কি পড়াবে। যদি খুব ভালো হয় তাহলে ওইটা কন্টিনিউ কর, আছে না। তা তোমরা হচ্ছে যে ক্লাস দেখে ভর্তি হলে তো, তোমরা ক্লাস না দেখে তোমরা ছবি দেখে ভর্তি হতো, ওরাও ছবি নেয়, ওদের ব্যবসাটা তো করা লাগবে। আমি চিন্তা করছি ওদের জায়গায় যদি আমি থাকতাম, আমি যদি পড়াইতে না পারতাম, আমি কি করতাম? ওইটা কথাই তো করা লাগতো আমার, পড়াইতে পারি না, তাহলে একটা দিয়ে তো আমার মার্কেটে ধরা লাগবে, কোনটা দিয়ে ধরবো? ছবি দেখায়, তাহলে এইটা তো ভালো। তুমি দেখো আমাকে অফিস থেকে বলতে স্যার জাহাঙ্গীরনগরের রেজাল্ট দিচ্ছে, ওইখানে বলে কোন কোচিং এর স্টুডেন্ট ফার্স্ট, ওরা জীবনে ভার্সিটি পড়ে না, আমি কাছে সবাই ফার্স্ট হবো, কারণ কি সব ছবি ওদের কাছে রাখা আছে। তা এই জিনিসটা আমরা কেউ বুঝি না দেখে তো এই অবস্থাটা হয়েছে। ওই বিএনপি আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করছে, আমাদের ভোট ব্যাংক বেশি, আমাদের ভোটার বেশি, আমরা ভালো, আর আমরা ভালো হইলে দেশের এই অবস্থা হয়, চোর বাটপার, আমরা জানি। এখন বিএনপি কথা বলছি না, কিন্তু আগের ইতিহাস যেটা ছিল, ইতিহাসটা তো এরকমই না, বেশিরভাগ ধান্দাবাজ লোকজন ওই পার্টি করে। তুমি দেখবা তোমার এলাকায় আওয়ামী লীগ যারা করতো, বিএনপি যারা করতো, বেশিরভাগ কোন টাইপের লোক, কারা মিছিলে যায়, চেহারা দেখলে তো প্রত্যেকটাই বোঝা আছে যে মানে ক্ষুধার্থ, গাঁজাখোর, বেশিরভাগ ধান্দাবাজ, এইগুলা। তা ও কি করবো, ভোট। তো এইরকম এই গোটাল মাফিয়া চক্র কোচিংগুলো চালায়। শুনতে খারাপ লাগে, কিন্তু বাস্তবতা। পড়াতে আছে কোনো কথা, খালি 100-তে 100, 500-তে 500, 1000-এ 1000, পড়ায় কি? হ্যাঁ, তাহলে এই জিনিসটা কেমন হইল? তো ক্লাসগুলো দেখলে তো হয়, পেজে তোমরা কি অন্ধ? তো এটা
মানে অন্ধ তো একটু হইলে তার কিছু করায়নি। তো যে ক্লাস দেখি তুমি দেখতেছো ভাই ক্লাস ভালো লাগতেছে না, তাহলে সাধারণত অনলাইনে সবচেয়ে বেস্ট টিচারটা ক্লাস না, এটা তো সহজ কথা। যেমন ধরো যে আমরা যদি অফলাইন পড়াইতাম, অফলাইনের যে টিচার আদামরা তাকে আমি ক্লাসের এই যে অনলাইনে এখানে দিতাম, আমি তো পড়াইতাম সবচেয়ে ভালোটাই, আমি যে সেই তো পড়াবে, অনলাইনে কে পড়ায় সবচেয়ে ভালো যে। তাইলে এই অফলাইন অনলাইন কোচিংগুলো যাদের আছে তাদের সবচেয়ে বেস্ট যে টিচার সে তো অনলাইনে পড়াবে, সে তো অফলাইনে পড়াবে না, এটা তো সহজ কথা। মেসি খেলাবে কি টিভির মধ্যেই তো, মানে টিভির মধ্যে মানে সে খেলবে ওইটাই তো সবাই দেখবে, নাকি ওই আদামরা প্লেয়ারের খেলা ওরা দেখাবে? কারণ তুমি টাকা দিয়ে ওটা খেলা দেখবে না, মজা লাগবে না তোমার, কোম্পানিও টাকা দিবে না, ধর আর খেলা জনগণ নাই কিসের স্পন্সার করবে। তা এই জিনিসটা, এই কমন সেন্সটা, হ্যাঁ 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 জুনিয়ররা তো ওই ছবি দেখে, জুনিয়রদেরকে তোমার তো এই কথাটা তোমাদের বলা উচিত যে আমি 20টা কোচিং করছি বা 5টা করছি, সবচেয়ে ভালো কোথায় পড়াইছে তা সেইটা তো তোমরা কেউ বলো না। তোমরা যেটা পুরস্কার সেইটা খায়া চুপচাপ বিরিয়ানি খেয়ে, মানে ভোটারের যে অবস্থা, স্টুডেন্টদের মধ্যে অনেস্টিতে ঘাটতি আছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এটা চিন্তা করে না, ওই চিন্তাটা নাই। হ্যাঁ, তা এইটা নিয়ে আসলে বলে কি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ভালো করে পড়াতে পারি। আর তোমার যেটা কাজ হওয়া উচিত তোমাদের, এটা হচ্ছে বাস্তবতাটা, ভাই কোনটা ভালো এই কথাটা তুমি ক্লাস দেখে ভর্তি হও না কেন, কোথায় ভালো পড়ায়। বিগত 1 মাস 1.5 মাসের ক্লাস তো পেজই থাকে প্রত্যেকটা কোচিংয়েরই, তুমি ক্লাস দেখলে তো বুঝতে পারবা যে কোথায় ভালো, যেটা তোমার ভালো হয় সেটাতে ভর্তি হও, তাহলে আর বেতন নেই। তো এই কাজটা না করার কারণে তো সব জায়গায় ডিস্টার্বটা লাগে গেছে, বুঝতে পারছো? আর অন্য কিছু নয়, তো ছবি নিয়ে তো দেখাবেই ওরা, কি করবে এখন? পড়াইতে না পারলে একটা কিছু তো করতে হবে। ছবি না, ওরা কি তাহলে না খেয়া থাকবে? ওরা খাবে না। ওই যে আমার খালি ইয়ার কথা মনে পড়ে গেল, ওই ওবায়দুল কাদের, যে এরা কত অনাহারে, কত ক্ষুধার্ত, এরা খাবে না তাইলে? গরিব লোকজন, ওর কথা গেলে শুনতে একটু মজাই লাগতো না? কোয়ালিটি না থাক কিন্তু, আচ্ছা যাই হোক। সালোক সংশ্লেষণ রাসায়নিক বিক্রিয়াটি লেখো এবং সালোক সংশ্লেষণ 2টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো, তাহলে এইরকম প্রশ্ন থাকে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই জিনিসটা হচ্ছে যে ঠকা, মানে ভুল ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা তো কোনো স্টুডেন্টই তো, সবাই তো সেলিব্রেশন বা স্টুডেন্ট চান্স পাচ্ছে না, ওইটা নিয়ে কথা নাই। আসলে মানে আমি কি বলবো, এটা আসলে আমার তো স্টুডেন্টকে, মানে এখানে আমার একটা জিনিস মাথায় আসে না, যে আমরা জানি যে খুব ভালো করে পড়াইলে সব স্টুডেন্ট চান্স পাবে না, খুব খারাপ করে পড়াইলেও যা চান্স পাবে। কিন্তু তাহলে এখানে আমাদের কাছে আর স্টুডেন্টের কাছ থেকে, আমাদের কাছে সবচেয়ে কে ভালো করে পড়ায় এই জিনিসটাতে আমাদের চেষ্টা থাকা, আর স্টুডেন্টের কাজ হবে যে কোন জায়গায় গেলে সে সবচেয়ে ভালো পড়া পাবে সেই জিনিসটা বুঝতে পারে। কিন্তু এ যদি এটা না করে, হ্যাঁ মানে না, মানে ব্যাপারটা হইলো যে, মূল ব্যাপার হইলো যে তুমি মানে একজন ছবি না নিলে ওদের সমস্যা না, ছবি তো আছে, ওরা অন্যভাবে ম্যানেজ করে ফেলবে সেটা ওদের। কিন্তু মানে এই গোটাল জিনিসটা হয়েছে কি, আসলে আমরা বাদে বোধহয় সবাই ছবি দেখা বাংলাদেশের না কেন, কারণ এটা হচ্ছে মার্কেট ধরার খুব একটা ভালো বুদ্ধি। তা এইটা চেঞ্জ হবে না, হবে ইনশাল্লাহ হবে। ভালো জিনিস হয়তো বা টাইম লাগে, কিন্তু মানুষ ঠিকই বুঝে ফেলবে যে আসলে জিনিসটা কি হয়। এদের যে ধান্দাবাজি গেলে অনলাইন হওয়াতে বোঝা সম্ভব, অফলাইন হলে সম্ভব না ছিল না, কারণ অফলাইনে একটা রুমের মধ্যে কি হচ্ছে কেউ বুঝতেছে না। মানুষ এইটা বোধ হয় অনেকে, তুমি দেখবা নাম করা কোচিংগুলো যেগুলো নাম করা কিভাবে হয়েছে, ছবি দেখে তো নাম করা হয়েছে। অনেক স্টুডেন্ট কমেন্টস করতেছে খুব নাকি ভালো পড়ায়, ওই ক্লাস করছে, জীবনে করে নাই, কিভাবে ওই জানলো? কেছে আরেক জায়গায় সে শুনছে। তা মানে মিডিয়া অনেক কিছু করতে পারে এবং এরা এই কাজগুলো করে। যাই হোক, এটা আমি বললাম আর কি, এটা হচ্ছে যে ওদের কাজেই যেটা হয় আর কি। আচ্ছা, সালোক সংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়াটা লেখো এবং সালোক সংশ্লেষণ 2টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। তাহলে ওই যে বিক্রিয়াটা লিখবা, 2টা কাজ, একটু জাস্ট খালি দেখাচ্ছি। হ্যাঁ, এই প্রশ্নগুলো 25, 26, তারপরে সেকেন্ড টাইম মেডিকেল সবগুলো ব্যাচ, তারপরে এগ্রি গুচ্ছ সব 15 তারিখে ইনশাল্লাহ আসতেছে। সালোক সংশ্লেষণ রাসায়নিক বিক্রিয়াটা এবং সালোক সংশ্লেষণ 2টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। তবে আমি সবাইকে বলবো, এই যে যেমন রিয়াদুল ইসলাম রিয়াদ, যেভাবে তুমি আগে অন্য কোচিংগুলো আছে, আমি তো নাম বলে দিই সবার তোমাদের সুবিধার জন্য। যেমন আমরা তো মেডিকেল এক্সপার্ট না, তাহলে মেডিকেল আর কে কে আছে? উদ্ভাস, উন্মেষ, রেটিনা, মেডিকো, 3 ডক্টরস, না 3 ডক্টরস নাই, ডিএমসি স্টেশন, ব্যাটলস অফ বায়োলজি, মেডিলজি, রোড টু ডিএমসি, তারপর আর কি আছে আমি জানি না এক্স্যাক্টলি, থাকলে বলে। এগুলোর জায়গায় ক্লাস দেখবা সবার, দেখে যে এটা সবচেয়ে ভালো সেই জায়গায় যায় ভর্তি হবা, খুব সহজ কথা।
তো এই কথাটা যদি সবগুলো কোচিংয়ের লোক করলো তাইলে তো দেশটা ভালো হয়ে যায়। কিন্তু সবগুলো কোচিংয়ের কেন জানি কেউ এই কথাটা কয় না যে ভাই সব জায়গায় যে সবাই মিডিয়াম আছে, হ্যাঁ এদের কথা বলে দেওয়া। তো এইটা হয়েছে, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আচ্ছা যাই হোক, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্ত করে 6টা বৈশিষ্ট্য। তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে, ওই যেই 7টা অধ্যায়ের তো বোটানি আর 7টা জুলজি, গণ পর্যন্ত মানুষের শ্রেণীবিন্যাস। দেখো তাহলে প্রশ্নগুলো কিরকম। কয়েকটা প্রাণীর বৈজ্ঞানিক নাম থাকতে পারে, এগুলো কোথার থেকে হইতে পারে সাধারণত? তুমি দেখবা যে ওই যে ধরো যে কি হবে, দোয়েল পাখি, ঘাস ফড়িং, ধরো কথার কথা, তার মানে তারপরে হচ্ছে যোগ হইতে পারে, এরপরে হচ্ছে রক্তকৃমি, যকৃৎ কৃমি আছে না, চোখ কৃমি। এক কথায় তুমি হচ্ছে যে প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাসে যে ইম্পর্টেন্ট ইয়াগুলো আছে, এটা সব জায়গায় পানি খাইছো, ভেরি নাইস। তাহলে কোন জায়গায় জমজমের পানি পাইলা সেটা একটু বলো দেখি। বোর মডেল অনুসারে হাইড্রোজেন মৌলের বিকিরণ মৌলের উৎপত্তি চিত্রের সাহায্যে দেখাও। তাহলে এটা হাইড্রোজেন মৌলের বিকিরণ মৌলের উৎপত্তি চিত্রের সাহায্যে দেখাও, ভালো, ও সব জায়গায় পানি খেয়ে আসছে, ভেরি নাইস। তাহলে এই যে এইটার যে ইয়াটা আছে, এইটা হচ্ছে যে ওই যে বোর মডেলের যে মূল কথাটা আছে সেটা কৌণিক ভরবেগ দিয়ে যে NH ডিভাইডেড টয়েস পাই ডেইলি সমান E2 - E1। হ্যাঁ আর না, নাবিল একাডেমির কথা কইলেও তো ওরা দিবে না আসলে। মানে আমি যেটা জিনিস চিন্তা করতেছি সেটা আসলে অন্য কেউ চিন্তা করবে না, এটা ওর সম্ভব না। কেন? কারণ এটা যেন সবচেয়ে ভালো পড়াইতে হবে, এটা আমি ছাড়া কেউ চিন্তা করার নাই। আর আমি যদি না করি, আমরা এরপরে আর আগামী 50 বছরে আসার চান্স নেই। এটা সত্যি কথা বললাম, কারণ আমি এটা অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে ওরা কবে যে তুমি নাবিল স্যারের যে ক্লাস দেখে আসি তারপরে ভর্তি হও, এটা পাগলা কুত্তা কামড়াইছ। কবে আর তুমি আসি ক্লাস দেখি রে ভাই, এটা তো ভালো পড়া, আমি পড়বো, কেন এটা কবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জিনিসটা হচ্ছে যে ওরা, হ্যাঁ কে বলতে পারবে যদি আমার চাইতে কেউ ভালো পড়ায় সব দিক দিয়ে, তাহলে সে বলতে পারবে যে ঠিক আছে তুমি যে নাবিল ভাই বা স্যারের বা যেটাই হোক তারও ক্লাস দেখো, আমারটাও দেখো। হ্যাঁ, কিন্তু নর্মালি এই কোচিংগুলো বলবে না, যারা বলবে না, কারণ ও কেন আর মার্কেট লস করবে? তুমি চিন্তা করো, তুমি একটা জায়গায় প্রাইভেট পড়াও, তোমাকে ওই বাড়ির মালিক বললো যে ঠিক আছে আপনি বোধহয় সামনে পরীক্ষা, তা আপনি আমাদেরকে অন্য একজন টিচার দেন। তা তুমি যে টিচার ঠিক করে দিবা, কোন টিচার দিবা? এমন টিচার ঠিক করে দিবা যে তোমার সাথে কম পড়াবে, কারণ তুমি জানো তোমার সাথে ভালো টিচারকে যদি দেয় কয়েকদিন পর তো ওই টিচারকে তোমাকে আউট করে দিয়ে ওকেই রাখবে। কমন সেন্স। তো এটা যদি তোমার সেন্স থাকে, এত বড় বড় কোম্পানি এরা চালায়, এদের এই সেন্সটা নাই, এদের ভালো আছে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? তা এটা হচ্ছে কমন সেন্স। আচ্ছা, ওই রিয়াদুল ইসলাম রিয়াদ বলতেছে স্যার অনেক ধরা খেয়েছে, এখন কি করা যায়? ধরা কেন খেয়েছে সেটা আমি বলি, তোমাকে তো আমি চিনি না, কিন্তু আমরা তো প্রত্যেকদিন শত শত SMS আসে আমাদের পেজে, আমাদেরকে সামারি করে দেয় যে স্যার কার কি সমস্যা। তা মানে এখন রুগীর চেহারা দেখলে বুঝে যাওয়ার কি সমস্যা। তো এটা তোমরা ওইরকম পেশেন্টের মতোই ধরো। কি হয়েছে জানো, তুমি হচ্ছে ঘন্টার পর ঘন্টা ক্লাস করছো একসাথে, A+, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, বেসিক নন বেসিক সব একসাথে খিচুড়ি বানাইছে। বানার পরে তোমাকে খালি ক্লাস করাইছে, তুমি ক্লাস করতে করতে হাঁপায় গেছো, নিজে পড়ার, পরীক্ষা দেওয়ার, রিভিশন করার কোনো টাইম পাও নি। এবং দেখলা যে কিরে ভাই এদের পড়া, ও যা পড়াচ্ছে তার চাইতে ওই তুমি নিজে পড়লো এই টাইমে লাগতো। শেষে হয়েছে কি জানো, তোমার হচ্ছে গোটাল যে এনার্জি আছে, অ্যাটেনশন আছে, টাইম আছে, এই তিনটাতে ঘাটতি পড়ে গেছে। এই কারণে তোমার প্রিপারেশন খারাপ হয়ে গেছে। সহজ মেকানিজম। অনেকে কয় না ভাই আমার শরীরটা ভালো না, কেন ভালো না সেটা যেমন আমরা জানি, তোমার প্রিপারেশন ভালো না হওয়ার কারণ এইটাই হবে। এখন তুমি দেখো, আমরা তো চিনি না, তুমি মিলাও যে এটা ঠিক আছে কিনা। বুঝছো? হ্যাঁ, রিয়াদুল ইসলাম রিয়াদ সিলেবাস 30%, তাহলে 30% এতদিনে কেন শেষ হবে? তুমি 25, আমাদের তো 26-এর ব্যাচের সিলেবাস ইনশাল্লাহ এই মাসে শেষ হয়ে যাচ্ছে। যে ভাবি, হ্যাঁ আনবিলিভেবল, 26-এর 25 না, 26-এর সিলেবাস এই যে এই মাসের ইনশাল্লাহ 28, 27, 25-এর মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। এবং শেষ করার পরে আমরা ওদেরকে নিজেই বলে দিচ্ছি যে অন্য জায়গায় যে আরো করবা, করে দেখবা যে আমরা কি পড়াইছি। তো এটা কেন আমরা বলি, কারণ আমরা জানি যে আমরা কি পড়াই। আমরা যেটা দেবো এটা নো বডি, আমরা যারা কোনো কারো ওই ক্যাপাসিটি নেই। ঠিক আছে, তাহলে এটা হ্যাঁ। আচ্ছা, গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলেন। বললামই তো একই ফর্মুলা,
সব জায়গার কোচিংয়ের ক্লাস দেখবা, দেখে যেখানে ভালো লাগবে সেখানে ভর্তি হয়ে একবারে মন দিয়ে পড়া লাগবে, ঠিক আছে? 26 পরীক্ষা দিলে কেমন হবে? ভয়ঙ্কর খারাপ হবে, জীবন ধ্বংস, জীবন এটাতে যা। 25-এ তুমি ঠিকভাবে 2 মাস পড়লে না, 1 মাস পড়লেও A+ পাওয়া যায়, কিন্তু ওই ঠিকভাবেটা লাগবে, সেটা আমরা জানি। হ্যাঁ, আমাদের সাথে কেউ ভালো জানে সেখানে যা পড়ো। ও আছে ACS কোচিং আছে, ওদেরও নামটা বলি না, ওদেরটাও বলে দিলাম, ওটা খেয়ালে ছিল না, ঠিক আছে? আর কেউ থাকলে আমাকে বলি, আমি নাম বলে দিই সবার মার্কেটিংটা। হাইড্রোজেন বিকিরণ বর্ণালী 5টি বর্ণালীর নাম রাখো। তাহলে এই যে এখানে আছে, ওই যে লাইলির বাবা প্যাকেটে বানায় ফুড, এগুলো। আচ্ছা, বোর মডেলের হাইড্রোজেন পরমাণু একই ইলেকট্রন আইনগুলোর বর্ণালী ব্যাখ্যা। আচ্ছা, তার মানে এটা অনুধাবনের যে প্রশ্নগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বোর মডেল জিমান প্রভাব, স্ট্যাক প্রভাব, তার মানে এটা বুঝতে পারছো তো, মৌলিক আলোচনা থেকে আসছে। আচ্ছা, এটা হচ্ছে কি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে এটা হচ্ছে যে, তার মানে এটা হচ্ছে লাসাথেলিয়ার নীতির যে ব্যাপারটা আছে সেটা থেকে প্রশ্ন আসছে। জিনিসটাকে দেখো, তাইলে বুঝতে পারবা। হ্যাঁ, সামনে আমরা ব্যাচ আনতেছি, আমরা 15 তারিখে ইনশাল্লাহ ব্যাচ করবো, কোর্সগুলো সবগুলো ডিটেলস বলে দিব, যেখানে সবচেয়ে ভালো লাগবে সেখানে পড়বো। সহজ মেকানিজম অফ অ্যাকশন, আমাদের তো হিসাব খুবই সহজ, আমরা সব জায়গায় আমরাই নিজেরা বলে দিই, সব জায়গায় দেখো, দেখে যেখানে ভালো লাগে সেখানে পড়ো। বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব কি? ওই যে লাসাথেলিয়ার নীতি। আচ্ছা, বেনজিনের অ্যালকাইলিকরণে ব্যবহৃত বিক্রিয়াটির নাম কি? লেখ ও বিক্রিয়া কৌশল দেখো। তার মানে ওই যে তুমি দেখবা, হ্যাঁ, দেখবা যে হচ্ছে যে ওই জৈব রসায়নের আমরা 5-6টা অংশ আলোচনার মধ্যে রাখছি, ওই যে সুপার সাজেশন, এটা A+ এর যেটা ছিল এইখান থেকে আসছে। তোমাদের মতো ছাত্র মানে সবার জন্যই আছে, সামনে আসবে, ঠিক আছে? তোমাদের মতো ছাত্র বলতে আমি তো আসলে যে কারো 30% শেষ আছে বা 40%, ওইভাবে আমরা করি না। আমরা কিভাবে করবো দেখিও, দেখে যেটা ভালো মনে হবে সেখানে ভর্তি হবে। তেল বা চর্বি সাবানের সাধারণ সংকেত। হ্যাঁ, তোমাদের মতো ছাত্র নাকি তোমরা কি খুব ভালো, নাকি তোমাকে কেউ বলছে যে খুব খারাপ? যদি দুইটার কোনোটা বলে থাকে, দুইটাই ভুল। স্টুডেন্ট সবাই কাছাকাছি, তোমরাও অসাধারণ রেজাল্ট করতে পারো, আর যদি বুদ্ধি ছাড়া পড়ো তাহলে অসাধারণ রেজাল্ট করার যে ক্যাপাসিটি সেটা ধ্বংস করতে পারো। এটা মানে তোমাদের মতো স্টুডেন্ট, এটা বুঝতেছি না যে আসলে তোমাকে কেউ কি বলছে যে তুমি খারাপ এরকম, বা ভালো ভালো বললে ঠিক বলছে, এটা বলবো, ঠিক আছে, কিন্তু খারাপ বললে অবশ্যই ঠিক বলেনি, এটা বলবো। কেননা HSC পর্যায়ের যে স্টুডেন্টগুলো আছে A+ পাওয়ার জন্য, A+ পাওয়াটা যদি আমরা ভালো ধরি তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট A+ পাওয়া সম্ভব, এটা খুবই পসিবল, একটু বুদ্ধি করে পড়লে। আচ্ছা, কেরোসিন সয়াবিন তেলের মধ্যে পার্থক্য তা লেখা। কেরোসিন এবং সয়াবিন তেলের মধ্যে কি পার্থক্য আছে? আচ্ছা, এটার পার্থক্য কেউ মানে এগুলো হচ্ছে যে জিনিসটা কি, যে কেরোসিন যেটা, এটা কিন্তু সম্পৃক্ত, আর সয়াবিন কিন্তু অসম্পৃক্ত। তাহলে এদের ওই যে পার্থক্যটা ওইখানে লিখবা, এখানে কি একক বন্ধন থাকে, ওইখানে দ্বিবন্ধন তীরবন্ধন আছে। হ্যাঁ, এটা একটা অ্যালকেন হবে কেরোসিন, সয়াবিন হচ্ছে অসম্পৃক্ত ট্রাইগ্লিসারাইড, এরকম আর কি পার্থক্যগুলো দেখবো। তেল চর্বির পার্থক্য, তাহলে আগে জিনিসটা বুঝতে পারছো তো, প্রশ্নগুলো আসতেছে কেমন, বায়োলজি আর ইয়াটা বুঝতে পারছো তো? আচ্ছা, আগে একটু দেখো, তাহলে একটা আইডিয়া হবে যে আসবে। আচ্ছা, পদার্থ বিজ্ঞানের এখন এই যে এই টাইপের এগুলো যারা আগের থেকে প্র্যাকটিস নাই, হঠাৎ করে তার এই 2-3 দিনে করাটা কিন্তু এটা কি আছে? রিয়াদুল ইসলাম রিয়াদ, এক ভাইয়া বলছে গ্যাপ দিলে খারাপ হবে না। যে ভাইয়া তোমার বলছে, ভাই হচ্ছে সুপার মূর্খ। আমি বললাম, আমি এখন সে ভাই যেই হোক, কেন তোমাকে বলবে 26-এ পরীক্ষা দিলে ভালো হবে? এলে ফালতুবার। তোমার পরীক্ষা হবে তোমার জুনের শেষে, এটা তোমার ফেব্রুয়ারির কেবল স্টার্টিং, মানে ফেব্রুয়ারি এখনো 15 দিন আছে, মার্চ এপ্রিল মে জুন। আমি তো বলছি 30 দিন ঠিকভাবে পড়লে তোমার A+ পার করে ফেলা যায়, কিন্তু আমরা যেই ফর্মুলা দেবো সেই ফর্মুলা অনুযায়ী পড়তে হবে, রুটিন একদম ওই অনুযায়ী করতে হবে। 100% আমরা গ্যারান্টি দিয়ে পড়াবো ইনশাল্লাহ। আমাদের রুটিন ফলো করলে কি আসবে সেটা তোমরা 1 পৃষ্ঠায় দেখাই দেবো, ওগুলো থেকে আসবে। এখন তুমি এটা সত্যি না মিথ্যা আমাদের পেজে দেখো, ক্লাস দেখো, তাহলে বুঝতে পারবা, আর কথা নেই। এখন মনে করো যে তুমি হাতুড়া ডাক্তারের কাছে গেছো, যে তোমাকে বলছে ভাই তারপর তো ক্যান্সার হয়েছে, আমি তো শেষ, তারপরে তুমি সবচেয়ে ভালো যে বুঝে তার কাছে আসছো, বলছে না আপনার এটা একটু আলসার টাইপের মনে হচ্ছে, ওষুধ খেলে আপনি সুস্থ হবেন। আর তুমি যদি কও যে ভাই আমি তো ওই ডাক্তারকে দেখাইছি, ও তো আমাকে কইছে ক্যান্সার, তা আমি মূর্খর কথা বিশ্বাস করবা না, তুমি যে এক্সপার্ট তার কথা বিশ্বাস করবো? সহজ হিসাব, কমন সেন্স।
তা যে ও দেখছে যে এই রুগী মারি ফেলাইছে, এই জন্য কথা ভাই তুমি তো মরে যাবা, আর এক্সপার্টের কাছে গেছো ভাই এটা তো কিছু না, এটা তো তোমার 15 দিন ওষুধ খেলে তুমি সুস্থ হয়ে যাবে। তাহলে প্রবলেমটা হচ্ছে যে কার কাছে যাচ্ছ তার অনুযায়ী। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? এই জন্য সবচেয়ে ভালো টিচারদের কাছে পড়লে লাভটা কি, কারণ তাদের চিন্তাটা অন্য লেভেলের। টিচারদের মধ্যে ভাগ আছে না। আর মেসিক যা যদি তুমি কাজে ভাই এইভাবে গোল দেওয়া ভাই পাবে, বাংলাদেশের প্লেয়াররা করলে কি হবে যে ভাই এটা কি সম্ভব, আমি তো বল এইভাবে ঘুরাইতে পারবো না। তাহলে এই জিনিসটা বুঝতে হবে। মোবাইল ফোন ব্যবহার কিভাবে করা খুব সহজ। আব্বা আম্মা ভাই বোনের কাছে দাও মোবাইল, তারা চালাবে। তোমার কি বলে পাসওয়ার্ড টাসওয়ার্ড কি কি থাকে না মোবাইলে, সবগুলো আব্বা আম্মার কাছে দাও। তুমি যা কিছু করো সব তোমার আব্বা আম্মা যাতে দেখে, তাইলে হয়ে গেল, মোবাইলের আর কোনো সমস্যা নেই। আর তুমি ফির মোবাইলটা করছো পার্সোনাল, কেন এত পার্সোনাল কিসের জন্য? এটা তো চুরি বাটপারি বোঝা আছে, হিসাব দিবা না কেন, তার মানে সামথিং ইজ রং। সহজ কথা, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, সময় চলে যাওয়ার পর সব বুঝতে পারছো। এখনো সময় চলে যায়নি, সময় এখনো বহু সময় আছে, ঠিক আছে? অনেক ভালো সময় আছে, ভালো করে পড়লে কোনো সমস্যা না, যেটা সত্যি সেটাই বললাম। কিন্তু যদি এই আফসোস করতে থাকো তাহলে খুব খারাপ সমস্যা। আচ্ছা, তাহলে এই টাইপের যে মৌলিক যে সূত্রগুলো, ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার মাইনাস বা প্লাস 2as দিয়ে, তারপর এর সমান ভি নট টি প্লাস মাইনাস হাফ এটি স্কয়ার দিয়ে, এগুলো দিয়ে করতে হবে। আচ্ছা, এই যে আর কথা নেই, অনেকক্ষণ আন্দাজে টাইম চলে গেল। এখন দেখো এই যে তারপরে দেখো একটি স্থির থোরিয়াম নিউক্লিয়াস যদি গতিশক্তি একটা আলফা কণা নির্গত হয় বিক্রিয়া রেডিয়াম, তাহলে ওই যে এই টাইপের প্রশ্নগুলো আমি দেখাবো ইনশাল্লাহ, কালকে পরশু 2 দিনেই দেখাইতে। আসলে কি করবো তোমরা যদি আগের থেকে এটাতে দিবা, মানে মেডিকেলের সাথে এইটার একটু ভেজালিয়া এই ইউনিটের, বিশেষ করে যদি কারো ম্যাথ থাকে তো তার মৃত্যু। কিন্তু যদি হচ্ছে এগুলা মানে আগের থেকে একটু একটু প্র্যাকটিস থাকলে কিন্তু মাঝখানে যাই যে তোমরা এই জাহাঙ্গীরনগর হ্যান ত্যান দিলা, টাইম পেতো না। আবার নাকি জগন্নাথের পরীক্ষা আছে, ক্ষীণ দৃষ্টি সম্বন্ধে চোখের এই যে বিন্দুর দূরত্ব এত কত, তাহলে পি সমান 1/f 1/b প্লাস 1/a সমান 1/f এগুলো দেওয়া হবে। আচ্ছা, গণিত নিয়ে তো আমাদের কোনো প্রশ্নই হবে না। ওকে ফাইন, এরপরে আরেকটা দেখায়, মানে বুঝতে পারছো প্রশ্নগুলো একটু দেখো তাহলে একটু আইডিয়া হবে। আব্বা আম্মার কাছে চলে যাও, যেখানে আব্বা আম্মা থাকে সেখানে যেয়ে থাকো। বাড়িতে থেকে পড়াশোনা করো, টেস্ট পরীক্ষা তো হয়ে গেছে বা হচ্ছে শেষ, এখন বাড়িতে থেকে পড়ো, ভালো করবা। ডিএনএ প্রতিলিপন বলতে কি বুঝো? ডিএনএ প্রয়োজনীয় 4টি উপকরণ, পারবা এটা? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনগত 5টি শনাক্ত করে বসছো, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস নেমাটোডেলমিনথেসের প্রধান 5টি পার্থক্য। আচ্ছা, তার মানে মানব দেহের যে বিভিন্ন পর্ব আছে এটা ভালো করে খেয়াল রাখতে হবে। যে কোনো 10টি কোয়াড্রেটিক সিনারির নাম। তার মানে তুমি দেখো যে মেডিকেলের জন্য যা পড়ছো সেগুলো থেকে তুমি পারবা, জাস্ট তোমার একটু বুদ্ধি করে পড়তে হবে। আচ্ছা, রাসায়নিক বন্ধন কি? ন্যাপথলিনতে কয়টি ও কি কি বন্ধন বিদ্যমান? আচ্ছা, তাইলে এই যে জিনিসটা দেখো, রাসায়নিক বন্ধন কি ন্যাপথলিনতে, তাহলে এটা দেখে বলবে যে ন্যাপথলিন বেনজিনের কয়টা কাঠামো আছে, দেখলে হয়ে যাবে। প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহল কিভাবে আলাদা, ওই যে লুকাস বিকারক দিয়ে আলাদা করবো এটা। অরবিটাল কি? 5টি ডি অরবিটালের নাম লিখে দ্বিমাত্রিক চিত্র অঙ্কন করে তড়িৎ ঋণাত্মক ইলেকট্রন আসক্তির মধ্যে পাঠ। তুমি দেখো সবগুলো জিনিস কিন্তু মৌলিক আলোচনার মধ্যে আমাদের আছে, যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে দেখো এই যে এক্স থেকে ওয়াই থেকে জেড হয়েছে, এই যে বিক্রিয়া, তার মানে এটা কোথা থেকে এসেছে, যে কেউ বুঝবে ভাই এটা জৈব রসায়নের ওই বিক্রিয়াগুলো, যে ক্ষার যৌগিক বিক্রিয়া হয়। তারপরে যে ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দিয়ে শনাক্তকরণ, ফেলিং সলিউশন দিয়ে, তার মানে মৌলিক কিছু জিনিস ওখান থেকে প্রশ্ন হচ্ছে। আচ্ছা, লবণ সেতু তরুদ্দার, তার মানে এটা হচ্ছে তোমার ওই যে ইএমএফ, অ্যানোডে জারণ, হ্যাঁ, ক্যাথোডে বিজারণ, আজ কবি হবো, এটা দিয়ে হবে। দেখতেছি যে প্রশ্নগুলো পারবা কিনা। আচ্ছা, পদার্থ একটি বাইসাইকেল আর সমতল বক্রপথে ভিভে সাইকেলের চাকা পথের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ওই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, গতি ঘর্ষণ বলছিলাম না তোমাদের, এটা অধ্যায় যখন দিন আমি কয়েকদিন আগে করাইছি, তখন কিন্তু বলছি যে এই জায়গা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে এটা ভালো করে। আচ্ছা, এই টাইপের হচ্ছে এটা দেখো যে যারা এ প্লাসের সময় করছো তারা খেয়াল রাখতে পারবে। যে এই যে আমি হাতের এক্সাম্পল দিয়ে বুঝাই যে এখানে সিঙ্গেল রাস্তা সিরিজ আর অনেকগুলো রাস্তা আছে, এই যে এটা হচ্ছে প্যারালাল, ঠিক না? বহু রাস্তা, এই যে হাতের এইটা জয়েন্টটা সিঙ্গেল, এটা সিরিজ, আর এখানে যে 5টা রাস্তা আছে আলাদা, এটা হচ্ছে পলি মানে প্যারালাল, ঠিক আছে? খেয়াল আছে তো? আসলে মেডিকেল প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটি এটাতে আমি বললাম তো টাইম কম, টাইম থাকলে তো চান্স পাওয়া সম্ভব। তো এটা দিলা যদি হয়ে যায় তাতে হইলো, আর না হলে সামনে ডেন্টাল আর চিটাগাং দেওয়ার পরে পুরো ফোকাস থাকবে হচ্ছে এগ্রি গুচ্ছ, টিএসটি গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটির কয়েকটা ইউনিট আছে যেটা মেডিকেলের সাথে অ্যালাইন করে সেই জিনিসগুলো। তো এইটা হচ্ছে যে RS RP C1 CP যা আছে এই ফর্মুলাগুলো দিয়ে আছে। আচ্ছা, এটা কি কার্নো ইঞ্জিন এত দাম, ইঞ্জিন প্রতি সেকেন্ডে এত, তাহলে এই যে এন্ট্রপির সাথে সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে এইটা। আচ্ছা, ফোকাস দূরত্ব এত, লেন্সের বাম পাশে এত দূরে প্রতিবার অবস্থান, তার মানে
ওই যে 1/v + 1/u = 1/f, তারপর p = 1/f, এই ফর্মুলা দিয়ে হবে। আচ্ছা দেখি, আচ্ছা গণিত পাস দেখতেছি, একটা আইডিয়া তোমার হয়ে যাবে যে আচ্ছা প্রশ্নগুলো কোথা থেকে আসতেছে, কীরকম এই দেখাটা, তাহলে তুমি বুঝতে পারবা যে আচ্ছা বুঝছি, তাহলে এই টাইপের জিনিস একটু পড়তে হবে। দেখি আমরা সালোক সংশ্লেষণ শ্বসনের মধ্যে পার্থক্য পারবা। এটা মালবাহী গোত্রের 5টি শনাক্ত করি, খুবই সহজ না, বারবার পড়ছে এগুলো। আর্থ্রোপোডা পরের প্রাণীর 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, ভেরি নাইস। বিবর্তনের সাপেক্ষে 5টি প্রমাণ উল্লেখ করো। তার মানে মৌলিক জিনিস যার একটু জানা আছে। আচ্ছা, ইংরেজি ভালো করার বুদ্ধি তো কনসেপশন ক্লিয়ার থাকতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, কনফিউজিং জিনিসগুলো রিভিশন করতে হবে। এই তো হয়ে গেল ফর্মুলা। পানির বিয়োজনের ক্ষেত্রে বিয়োজক দেবো এত, পানির আয়নিক গুণফলের রাশিমালা এত। তাইলে ওই যে পানির যে হচ্ছে ভাঙলে যে হয় না হাইড্রোজেন এবং হাইড্রোক্সিন 10^7 14 থেকে যে আসে ওইটা কেডব্লিউ এর উপর তাপমাত্রা পাওয়া, ভেরি নাইস। ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি কি? ডি ব্রগলি সমীকরণ। মানে দ্বৈত মানে বুঝতে তো কণা তরঙ্গ দুইটা ভাবে, অবস্থান্তর মূল যৌগগুলো রঙিন কেন। দেখো পুরো বেসিক জিনিস যেগুলো তোমরা পড়ছো সেগুলোই। বেনজিন থেকে কিভাবে অ্যানিলিন তৈরি করবে এটা কিন্তু আছে, দেখো ওই যে আমি দেখাবো, দেখি 1 পৃষ্ঠা করে একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি করা যায়নি কালকে, আমি দেখি এটা। পরীক্ষাগারে সিএইচও কিভাবে শনাক্ত করবে, তাহলে সিএইচও কিভাবে শনাক্ত করবে, তার মানে অ্যালডিহাইড শনাক্তকরণ। নিচের পদার্থগুলি সংযোগ ভিনেগার, ফরমালিন, লুকাস রিয়াজেন্ট, অ্যাকোয়ারিজিয়া, ন্যাসেল। তার মানে বেসিক জিনিস দিয়েছে, কোনো কঠিন কিন্তু জিনিস দেয়নি। আচ্ছা, একটি বস্তু এই বিস্তারের সঞ্চালিত করতে স্পন্দন বস্তুটি কোন অবস্থানের জন্য এর গতি সর, ওই যে তার মানে সঞ্চালিত স্পন্দনের গতি, বিভব মানে গতিশক্তি, বিভব শক্তি, সামগ্রিক শক্তি সব কিন্তু সেম, ওইটা থেকে প্রশ্নটা আসছে। ঠিক আছে, ওকে। যেখানে ভালো পড়ায় সেখানে পড়তে হবে, সহজ কথা, বসে থাকলে তো আর হবে না, ঠিক না? সামনে সবারই তো কোর্স আসতেছে বা আসবে, যেটা বেশি ভালো হবে যেখানে পড়লে বুঝছো সেখানে ভর্তি হবে, এই তো সহজ কথা। ভর্তি হয় এক মানে হচ্ছে যে মুখী হয়, একমুখী বলতে আমি বোঝাচ্ছি যে একদম অ্যাটেন্টিভ হইতে রেগুলার পড়তে হবে, দৈনিক রুটিন করে কমান্ডো স্টাইলে পড়া, তাইলে হবে। আজকে কওয়া যাবে আজকে মন চাচ্ছে পড়লাম, আগামীকাল মন চাচ্ছে না পড়বো না, তাহলে ভাই বাদ দাও, দরকার নেই। পড়াশোনার মন চাওয়া না চাওয়ার টাইম নেই, এখন পড়তে হবে, এটা ফাইনাল, নামাজের মতন, তাহলে ইনশাল্লাহ সফল হবা। অর্গানিক কেমিস্ট্রি থেকে কোনগুলো, এগুলোর আমি তো পড়াইছি যেগুলো সেগুলো থেকেই তো সব দেখতেছি আমাদের। তুমি যে কোর্সের স্টুডেন্ট তাহলে তুমি জানার কথা এগুলো। আমি এটি বস্তু এই বিস্তারে সহযোগিতা স্পন্দে, আচ্ছা এটা তো বলছি। মোট আপেক্ষিক শক্তি হলো এত জুল, আপেক্ষিক ভরবেগ এত। আচ্ছা, নিশ্চল ভর এটা আসছে তোমার ওই যে E = mc² আছে না, তারপরে M = m0√1 - v²/c², ওই ফর্মুলা থেকে আসছে, ওই দুইটা ফর্মুলা। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপ সমীকরণ P = আচ্ছা ওই যে P = 1/3 mc², বা এখানের থেকে আসছে। গ্যাসের ঘনত্ব অনুরূপ বেগ আসলে গ্যাসের ক্ষেত্রে আছে, ওই এটা হচ্ছে যে P = 1/3 mc², আর হচ্ছে যে গতিশক্তি হচ্ছে ওই যে যেটা আছে 1/1.5 kT, 3/2 kT, ওইটা এটা ভালো প্রমাণ দিয়েছে। হ্যাঁ, আমাদের একাডেমির খোঁজে জানে না মানুষ, এটা হলো ব্যাপার। এই জন্য আমরা সামনে ওই ব্যাপারটা মার্কেটিং করি না তো আমরা। এরকম 2 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক কেটলি 1 কেজি ভরের পানির তাপমাত্রা এত থেকে এত, যে পারিপার্শ্বিক কোনো শক্তির অপচয় না কেটলি থেকে পানিতে সঞ্চালিত। আচ্ছা, এটা সমান, এটা মূলত কি জানো, পি ওই H = I²RT, আবার হচ্ছে যে এটা Q = ms ডেল্টা থিটা, দুইটা মিক্সার করে অঙ্কটা হবে। আচ্ছা দেখি, গণিত তো প্রশ্ন আসে না। আচ্ছা তাহলে দেখো যে কটা প্রশ্ন আমরা দেখলাম, মনে হয় 3টা মনে হয় দেখছি, এবার 4 নম্বরটা দেখো তো 3 বছর প্রশ্ন দেখলাম না মোটামুটি। পোয়াসিয়া গোত্রের প্রধান 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য, যে কেউ বলবে আমি এটা তো পারবো। অনলাইন ক্লাস কোন সময় করা উচিত? সবচেয়ে ভালো টাইম যদি আমাকে বলো, এটা হচ্ছে দুপুর থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে, এটা হচ্ছে বেস্ট টাইম, বেস্ট। কিন্তু ওই সময় তোমাদের অনেকের কলেজ হ্যান ত্যান অমুক তমুক, এই জন্য হয় না। আর তারপরে যদি করতে বলো তাহলে মাগরিবের পর থেকে শুরু করতে পারো, কিন্তু অবশ্যই চেষ্টা থাকতে হবে যে রাত মানে যেই সময় করো ক্লাস রাত 10টার মধ্যে শেষ যেতে হয়, ওই রাত 11টা 12টা না, এটা ঠিক না। ঘুমাইতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে? যত তাড়াতাড়ি মানে দুপুর থেকে শুরু করে লাস্ট টাইম হচ্ছে রাত 10টা 10:30, এটা বেশি হয়ে যায়, তার আগে শেষ করতে পারলে যে সবচেয়ে ভালো হয় যদি আমরা দুপুর থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে শেষ করতে পারতাম, কিন্তু এই সময় তো বেশিরভাগ জন ওই যে থাকে। হ্যাঁ, হাসিম শেখ তামিম বলছে স্যার নিজের ডোল নিজে পিটায়, এটাকে আমাদের করলো না ওদেরকে বললো, সেটা খুব ইন্টারেস্টিং। আর মানে এটা আমাদের সাথে ভালো কেউ হইলে কিন্তু আমরা আবার তাদের করে দিই, ও যদি আমি জানি না এটা মানে আমাদের কথা কইল না কার কথা। পোয়াসিয়া গোত্রের 5টি প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, তাহলে এইটা খুব ইন্টারেস্টিং।
মানে যদি কয় যে স্যার আপনারা নিজের ঢোল নিজে বেড়ে, তাহলে আমি যদি এটা আমি জানি না, যেহেতু আমি চিনি না, তাহলে যেটা সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে যারা আমাদের স্যার ভালো পড়ায় যে কোনো সেক্টরে, তার এখানে একটা ভিডিও দিতে হবে, আমরা নিজেই বলে দেবো যে ওইখানে যে ক্লাস দেখে ওইখানে পড়বা। আর যদি অন্যদেরটা বলে জানি না এখন। আচ্ছা, পোয়াসিয়া গোত্রের 5টি প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। ওকে, তাহলে দেখো যে মালভাসি, পোয়াসিয়া ওইখান থেকে গোত্র থেকে আসতেছে। ভাজক কলা, স্থায়ী কলার মধ্যে 5টি প্রধান পার্থক্য, এটা থেকে আসতে পারে। ও রেটিনার কথা বলছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, এই জন্য আমি বললাম না যে এটা ও খারাপও করা যাবে না, ভালো, যে আসলে কার কথা বলতেছে। হ্যাঁ, ভাজক কলা, স্থায়ী কলার মধ্যে 5টি প্রধান পার্থক্য লেখো, এটা। আচ্ছা, তারপরে হার্ট অ্যাটাকের 5টি লক্ষণ উল্লেখ করো। তাহলে দেখো এগুলো পড়া জিনিস, নিজের প্রাণীগুলোর বৈজ্ঞানিক, তাহলে কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম থাকে। তাহলে দেখো পোস্টার স্টাইলটা ধরে ফেলতে মনে হয় যে ভাই হ্যাঁ অনুবন্ধী আছে, অনুবন্ধী খাত। তাহলে তুমি দেখো কেমিস্ট্রিতে কিন্তু আমরা দেখতেছি রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। আমাদের কোচিং সেন্টার হচ্ছে অনলাইন, সারা দেশব্যাপী চলে, ঠিক আছে। অনলাইনে আমরা বিশ্বাস করি এতটাই ভালো পড়া যায়, যেটা বাসায় প্রাইভেট রেখে সম্ভব না, ব্যাচে সম্ভব না, কোচিংয়ে সরাসরি সম্ভব না। এটা আমাদের থিম, অন্য সবার থিম আলাদা, আমরা এই থিম বিশ্বাস করি। এবং এইটা যে সত্যি সেটা আমাদের এখানে পড়লে সে বুঝতে পারবে, ক্লিয়ার কাট কথা একদম। এখন স্যার মন চাচ্ছে আপনার কাছে স্যার পরে ইমপ্রুভমেন্টটা দিতে, না সব ইমপ্রুভমেন্টটা দিতে মন চাইলেও আপাতত দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে সামনে যে পরীক্ষাগুলো আছে এগুলোতে কিন্তু টাইম নিয়ে পড়লে খুব ভালো রেজাল্ট করা সম্ভব। জিপিএর জন্য খুব একটা পার্থক্য হয় না, কারণ জিপি অল্প মার্কস। অনুবন্ধী এসে অনুবন্ধী খারকে উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো, খুব সহজ। পানির বিশুদ্ধতা 3টি মানদণ্ড, পারবা এগুলো। বাফার দ্রবণ কি, তাহলে বাফার দ্রবণ থেকে আসতেছে এদের হচ্ছে সমমূলার দ্রবণ কিভাবে বাফার হিসেবে কাজ করে। ওকে, নিচের বিক্রিয়াগুলো পূর্ণ করো, কয়েকটা বিক্রিয়া SN1 SN2 দ্বারা এদের পার্থক্য কি, এটা বিক্রিয়া ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলোই থাকবে। জ্যামিতিক সমানতার শর্ত, 2 বিউটেনের সমান গাঠনিক আকারে লেখো সংকেত, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উদাহরণ। আচ্ছা, তার মানে জানা শোনার মধ্যে আছে। পদার্থবিজ্ঞান দেখি ভেক্টরের অঙ্ক আলফা এবং বিটা এর আছে, একই সমতলে অবস্থিত হয়েছে। তাহলে 3টা ভেক্টর A ডট B ক্রস C অথবা A ক্রস B ডট C সমান 0, এটা দেওয়া হবে। এটি সরল দোলক গতিসম্পন্ন বস্তুর ব্যাপককরণ সমীকরণ লিখো, এইটা আছে। তাহলে দেখো সরল দোলক সহজচিন্তা স্পন্দনের অধ্যায় থেকে কিন্তু আসতেছে। আমরা যদি একটু দেখি, হ্যাঁ তবে আসলে এটা সাজেশন, এটা তোমাদের বিগত 4 বছরের যে প্রশ্নগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে সেটা আমরা তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, কম সময় বেশি পড়াশোনা করার উপায় বলেন স্যার। কম সময় বেশি পড়াশোনার উপায়, পার্কিনসন্স থিওরি বলে একটা থিওরি আছে, সেটা হচ্ছে একটা পড়ার জন্য যেই পরিমাণ টাইম আমরা ফিক্স করবো সেই সময় হবে। অল্প 10 মিনিটের একটা সেশন করো, 15 মিনিট করো, 5 মিনিট করো, 5, 10, 15 মিনিটের সেশন, অল্প সময় যে এইটুকু পড়ে ফেলবো, রেস্ট নাও, রিভিশন দাও, আবার পড়ো, এরকম করে করে অল্প সময় অনেক বেশি পড়া যায়। আচ্ছা, একটি সরল দোলন গতি সম্পন্ন, তাহলে এইখান থেকে প্রশ্ন আসতেছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, নিচের বর্তনীতে এত এত, বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ এত, তার মানে এটা ওই যে মানে সমান্তরাল এবং শ্রেণীর যে বর্তনী ওই টাইপের প্রশ্ন আসতেছে। ভেরি নাইস। এম ভরে এটা দেখি আমরা কালকে আল্লাহ বাসায় রাখলে হয়েছিলাম, কালকে অনেকগুলো জিনিস পড়াই দিব। এম ভরে একটা মিটার স্কেল, ভি সমদ্বিতে দৈর্ঘ্য বরাবর চলো, স্কেলটির আপেক্ষিক দৈর্ঘ্য এত হলে আপেক্ষিক ভরবেগ এত, মিটার স্কেলটির আপেক্ষিক গতি কত। তার মানে এইটা তোমার হচ্ছে যে L সমান L0 √1 - v²/c², ওইখান থেকে এই জিনিসটা আসছে প্রশ্নটা। তার মানে আমরা বুঝতে পারছি ওই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতেছে। নোবেল স্যার কোন একটা, নোবেল তো আছে, ও হচ্ছে ইয়াতে, ওকে হচ্ছে ওটা কি বলে, ওটা হচ্ছে যে রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। হ্যাঁ, মানে রিজার্ভ প্লেয়ার মানে হচ্ছে যে আমার দেখা গেল যে কোনো কারণে অসুস্থতা বা আল্লাহ করে মরে গেলাম, তাইলে পড়াই দিবি, টেনশনের কারণ নয়। ও অন্য জায়গার আছে ভালো পড়াবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা তাহলে আমরা তো মোটামুটি এগুলো দেখছি। আর হচ্ছে যে যেহেতু আমি সুস্থ আছি আল্লাহর রহমতে এবং পড়াইতেও ভালো লাগতেছে, এই জন্য পড়াচ্ছি আমি, সমস্যা হচ্ছে না। ও তো আছেই, ও তো ইয়াতে আছে, মানে হচ্ছে যে ওটাকে যেটা বলে যে কি বলে এটাকে, রিজার্ভ প্লেয়ার থাকে না, ওইটা ও তো আছেই, যখন লাগবে সেটা। স্যার কালকে তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা লাইভে আসবো এবং অনেকগুলো জিনিস পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, আমরা মোটামুটি কোশ্চেন্সের প্যাটার্নটা আমাদের একটু ধরতে পারছি, কোন কোন জায়গা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, বেশি আসার সম্ভাবনা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট যেটা আমরা দেখতেছি যে একটা চ্যাপ্টার হচ্ছে ইয়াটা, ওটাকে কি বলে তোমার, মোটামুটি ধরে ফেলা যাচ্ছে কিন্তু প্রশ্ন দেখো একটু হিসাব করে,
যে ওইটা হচ্ছে যে সলজিত স্পন্দনের যে চ্যাপ্টারটা, পর্যাবৃত্ত গতি, এইটা। তারপরে ওইখানে তোমার খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আলোক বিজ্ঞানের যে চ্যাপ্টারটা, ঠিক না? আচ্ছা, বিশেষ করে 1/v + 1/v = 1/f, p = 1/f। আরেকটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিটেনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে E = mc², তারপরে m = m0√1 - v²/c², t = t0√1 - v²/c²। টি দিয়ে আসে নাই, তবে m আর l = l0√1 - v²/c², এটা থেকে আসতে পারে। আচ্ছা, এরপরে স্যার আমার মেয়ে এইচএসসি পরীক্ষা A+ আসে নাই, এইচএসসিতে যদি ভালো রেজাল্ট করে তাহলে সুযোগ আছে কিনা? আচ্ছা, বেডটিকে 4.61 পাইছে না, তাহলে তার নাম্বার কমে গেছে। যদি আমরা এটাতে 10 করে ধরি, 10 × 5 = 50, 5 × 10 = 50, 10 × 40, তার 3-4 নাম্বার কমে গেছে। হ্যাঁ, আপাতত হ্যাঁ সম্ভব, পরিশ্রম বেশি হবে। মেট্রিকে তো আসলে A+ পাওয়া উচিত, যাই হোক পায়নি, এখন বলে তো লাভ নেই। এটা হচ্ছে যে অবশ্যই সম্ভব, হ্যাঁ, কিন্তু খুব ভালো করে পড়তে হবে বছর প্রথম থেকে, যত ভালো করে পড়বে তত ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি তাহলে ফিজিক্সের ক্ষেত্রে আমরা মোটামুটি আমরা বুঝতে পারছি কোন অধ্যায়গুলো থেকে। কেমিস্ট্রির ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা থেকে থাকতেছে বেশি, যা বুঝতেছি আমরা। তার সাথে জৈব রসায়ন থেকে থাকতেছে, এই দুইটা অধ্যায় বেশি ইম্পর্টেন্ট। তার সাথে একটু আমরা ইয়াটা দেখব, এটা হচ্ছে গুণগত রসায়ন, আর হচ্ছে ইয়া থেকেও আসতেছে, ওটা হচ্ছে যে ইএমএফ এর যে অঙ্কগুলো, তার মানে তড়িৎ রাসায়নিক সিরিজ পরিমাণ, আর কি বলে তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা, সেখান থেকে আসতেছে মোটামুটি। হ্যাঁ, 4.94 নিয়ে অবশ্যই পসিবল, 4.61 নিয়েও পসিবল। ব্যাপার হলো যে 3-4 নাম্বার তো ব্যাপার না, এটা যদি সে A+ বলছি অ্যাডমিশনে তো মানে বললাম 10-12 নাম্বার পর্যন্ত, 15 নাম্বার পর্যন্ত, 13 নাম্বার কম পয়সা আমাদের কাছ থেকে চান্স পেয়েছে। তার মানে এটা সম্ভব, ভালো করে পড়তে হবে। যাই হোক, হ্যাঁ, আমরা তো কখনো পিডিএফ দিই না, ক্লাসের পড়াটা ক্লাসই সুন্দর করে পড়াই দিই। তো যাই হোক, আল্লাহর রহমতে মোটামুটি আমার মনে হয় যে জিনিসটা বুঝতে পারছো। তা আগামীকাল আল্লাহ বাঁচা রাখলে সহি সালামতে আমরা চেষ্টা করবো একেবারে একটা মানে কালকে একদম সুন্দরভাবে সব একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তা আল্লাহ যদি বাঁচায় রাখে, তো সুন্দরভাবে রেডি হয়ে যাও। আর একদম সকাল থেকে হচ্ছে প্রতি ঘন্টায় 3টা চ্যাপ্টার, একটা বায়োলজির, একটা কেমিস্ট্রি, একটা ফিজিক্স, এরকম করে পড়তে থাকো। চেষ্টা করবা যে কালকে 12 ঘন্টার মতো পড়ার চেষ্টা করো। কালকে একবার রিভিশন করে ফেলো না কেন, সম্ভব তো। এটা 36টা চ্যাপ্টার, তো বায়োলজি 14টা, ফিজিক্স 14টা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার 4টা, সেকেন্ড পেপার 4টা, 28 আর 8 হচ্ছে 36। এটা পারবা, যে একটু ইয়া করো, ইনশাল্লাহ পারবা। তো ঠিকভাবে একদম পড়তে থাকো, জাস্ট বি রিল্যাক্সড, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিলা পরিশ্রম করে, যে কি ব্যাপার দেখলা, হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তবু আলহামদুলিল্লাহ, যে শিখলা আর কি। তবে এরপরে ডেন্টাল 15 তারিখে কিন্তু আমরা সবগুলো জিনিস বলে দিব, যে বারবার তো বলতেছি, কিন্তু তোমরা তো অনেকেই মানে যাই হোক, ডেন্টালের জন্য ভালোই পরীক্ষা দিচ্ছ অনেকে। ডেন্টালের জন্য সামনে, এবং চিটাগাং ইউনিভার্সিটিটা, এই 2টা পরীক্ষা দিয়ে যদি হয়ে গেল হইলো, আর না হলে কৃষিগুচ্ছ এবং জিএসটির জন্য কোনো দেখা দেখি না, একবারে ঈদের দিনও পড়া মানে এটা পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। তা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবো, আসসালামু আলাইকুম, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ।